আজিজকে এক্সটেনশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে। প্রিয় দর্শক আপনারা সবাই সপ্তাহ ধরে আমাদের এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করেছেন আর আমরা অপেক্ষার পালা শেষ করে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনারা যারা ইউরোপ এবং ইউকে এবং ইউরোপের অন্যান্য জায়গা থেকে সরাসরি আমাদের প্রোগ্রাম দেখছেন আপনারা সরাসরি আমাদের সাথে স্টুডিওতে জয়েন করতে পারেন। আপনারা যখন আমাদের সাথে স্টুডিওতে কল দিবেন আপনারা অবশ্যই টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন। আপনারা আমাদের প্রোগ্রামটা ফেসবুকের মাধ্যমে দেখতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড। আপনারা আপনাদের কমেন্ট এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে ফেসবুকে আপনারা রাখতে পারেন, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। শুভ দর্শক আপনারা সবাই জানেন আমাদের আইন ও অধিকার প্রোগ্রাম, আমরা সাধারণত এই প্রোগ্রামে ইউকের অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত আমরা প্রশ্ন এবং প্রশ্ন জবাব দিয়ে থাকি, আলোচনা করে থাকি এবং সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ যদি কোনো আপডেট থাকে সে আপডেটও দিয়ে থাকি। পাশাপাশি চেষ্টা করি আমরা আমাদের কমিউনিটি কোনো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার জন্য এবং জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও চেষ্টা করি। এইসব মিলিয়ে আমাদের এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন আইন অধিকার। এই প্রোগ্রামে সবসময় আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি JKR সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন, যিনি একাধারে একজন সলিসিটর এবং ব্যারিস্টার। প্রিয় দর্শক আমরা জানি এখন আমাদের ইউকেতে ফুল সামারের মতোই মনে হচ্ছে, ওয়েদার খুবই ভালো বাহিরে। আপনারা বাইরে থেকেও আমাদের প্রোগ্রাম আপনাদের মোবাইলে দেখতে পারেন এবং আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আর দেরি নয় আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রেজা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তুমি ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। আবার তো গরম পড়ে গেছে, তুমি ঠিকই বলেছো। আর প্রচন্ড মানে খরদাহ, দেরিতে হলো সামার চলে এসেছে। এখন মনে হচ্ছে যে ভালো গরম আর কি। বাংলাদেশেও তো আগে থেকে গরম পড়ছে, বাংলাদেশে কিন্তু একটু বোধহয় কালবৈশাখীর ভাব চলছে, ঝড়টার হয়ে গেছে শুনলাম আর কি। তো যাই হোক আর কি। আরেকটা বিষয় রাজা ভাই আপনি খেয়াল করেছেন কিনা আপনার এলাকা যদি আমরা বলি যশোর যে বেল্টটা, জি যশোর কুষ্টিয়া যে সীমান্তবর্তী বর্ডার এরিয়া, ওখানে কিন্তু আপনার ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা সেই ভেরিয়েন্টটা কিন্তু অনেকটা বেড়েছে এবং কিছুটা এরিয়াতে তারা গভর্নমেন্ট লকডাউনও দিয়েছে। আপনারা যদি আপডেট থাকেন। যেটা আমাদের ওখানে সবচেয়ে বড় যেটা অসুবিধা হচ্ছে কি, যেহেতু আমাদের ওখান থেকে মানে যেহেতু খুব মানে ইম্পর্টেন্ট একটা বর্ডার পোস্ট এবং সেখানে বর্ডার বন্ধ থাকলেও মানুষ কিন্তু মাঠঘাটের ভিতর দিয়ে চলে আসতে পারে। এবং যেহেতু আমাদের ওখান থেকে মানে কলকাতা খুব একটা বেশি দূরে নয়, তো মানুষের অনেক ঘুরে মানে সিলেটের বা ওই দিক দিয়ে আসার চাইতে যশোর খুলনার বর্ডার দিয়ে, হ্যাঁ বেনাপোল সবচেয়ে বড় বর্ডার, সাতক্ষীরাতেও বর্ডার আছে। তো এখানে ফলে ভারতের কলকাতা থেকে এসে বা 24 পরগনা থেকে এসে খুব সহজেই এখানে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব, সেটা একটা কারণ হতে পারে আর কি। তবে আমার কাছে যেটা আমি দেখলাম গত পরশুদিন বোধহয় ভারতে ভয়াবহ প্রায় 7,000-এর মতো মানুষের মৃত্যু ঘটেছে। তো এটা তো মানে একদিনে তারা যত মৃত্যু হয়েছে, পুরো বিশ্বে যত মৃত্যু হয়েছে তার প্রায় অর্ধেক। এটা অবশ্যই আমরা ভারতে, যেহেতু আমার প্রতিবেশী, ভারতের এই রোগের যে প্রভাব এটা অবশ্যই বাংলাদেশে পড়বে, আরও সতর্ক হতে হবে। বাংলাদেশের লকডাউন কতটুকু এক্সপ্যান্ড করছে আমি জানি না। এই বিষয়টা নিয়ে আমরা আমরা ব্যাক করছি, যেহেতু যে ভারতের যে ভেরিয়েন্টটা সেটা ইউকে তো আছে ডেল্টা ভেরিয়েন্ট হিসেবে। এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো আলোকপাত করার জন্য। আমরা ইতিমধ্যে দেখছি আমাদের কিছু দর্শক আমাদের সাথে জয়েন করেছেন স্টুডিওতে। আমরা চলে আসি আমাদের দর্শকদের মাঝে সরাসরি। হ্যালো কলার, এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে কে আছেন? হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন? আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো। জি আপনাদের শরীর ভালো? জি 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 থ্যাংক ইউ জি ভাই, আপনাদের জন্য আমরা দোয়া করি। আমি তো কোনোদিন আপনাদের কাছে ফোন করি নাই, ফার্স্ট টাইম করলাম। দেখছি আপনাদের প্রোগ্রাম সবসময় দেখি। থ্যাংক ইউ ভাই। আমি আমার এক ছোট ভাইয়ের জন্য একটা জরুরি দরকারের জন্য ফোন করছি আর কি। জি। তো ও সেলফ এমপ্লয়েড, কথাটা শুনেন একেবারে মন দিয়ে। জি ও সেলফ এমপ্লয়েড আর ও সেকেন্ড জব দেখা যায় ও বউরে আনছিল দেশ থেকে 2015 সালে। এরপরে ওইটা দিয়ে দিছিল 6 সপ্তাহের ভিতরে ভিসা আইসে বউ। এরপরে এক্সটেনশনের সময় ওর সেলফ এমপ্লয়েড আর বউর কাজ দুটা দেখাইয়া এক্সটেনশনও হয়ে গেছিল 3-4 সপ্তাহ 5 সপ্তাহের ভিতরে। এরপরে যে সময় এই 2020 সেপ্টেম্বরে
ওর যে সময় ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করছিল ওই সময় ওরা রিফিউজ করে 10 বছর রুটি দিয়ে দিছে, দেয়া বলতেছে তোমাদের এর ওই সেলফ এমপ্লয়েড ওই অগাস্ট থেকে কেন সেপ্টেম্বর পর্যন্ত, আর ট্যাক্স ইয়ার হইল সেলফ এমপ্লয়েডের এপ্রিল থেকে এপ্রিল গভর্নমেন্টের ল, এটার মধ্যে ইয়ে করে ওরা রিফিউজ করে 10 বছর রুটি দিছে, দেওয়ার পরে আর তো এই তো এরকমই। এখন কি করা যায় ব্যারিস্টার সাহেব? ভাইয়া এখানে আপনার রেমেডি হচ্ছে দুটা। প্রথম কথা হচ্ছে তাকে দেখতে হবে যে হোম অফিস যে তাদেরকে যে কারণে দিল সেখানে হোম অফিসের কোনো মিস্টেক আছে কিনা, নাকি হোম অফিস তারা রাইট যে যেভাবে তারা ক্যালকুলেশন করেছে। যদি তাদের কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে যেটা করতে হবে তাদেরকে আপনাকে বলতে হবে একটা রিকনসিডারেশন করতে, এবং রিকনসিডারেশন দ্বারা না করলে আপনাকে জুডিশিয়াল রিভিউতে যেতে হবে। হ্যাঁ না, আমরা পিএক্স প্রোটোকল করছি ভাই, একটা মিনিট, আমরা পিএক্স প্রোটোকল করছি, ওরা বলতেছে পিএক্স প্রোটোকলে। জি আমরা শুনছি ভাইয়া আপনাকে, আপনি বলুন। জি জি জি, তো পিএক্স প্রোটোকল করছে, পিএক্স প্রোটোকলে ওরা কিছু বলে নাই, ওরা বলতেছে আমরা যেভাবে ডিসিশন নিয়েছি এইভাবে, আর কিছু ওরা কিছু বলে নাই, ওরা হাইড করতেছে, ওরা জিনিসটা ক্লিয়ার করে বলতেছে না, কিছু আনসারও দেয় না, বলতেছে আমরা যেটা ভাইয়া আমরা ডিজিটাল রিভিউ করছি, এখন ডিজিটাল রিভিউ করার পরে এখন কি হবে বলুন তো ভাই? ভাইয়া আগে যেটা, যেহেতু আমি আপনাদের পুরো পেপার বা কাগজপত্র দেখি নাই, এটা খুব বলা খুব কঠিন, কিন্তু আপনার সলিসিটর নিশ্চয়ই আপনাকে এক্সপ্লেন করে বলবে যে হোম অফিসের তারা কোনো কিছু মিস্টেক করেছে কিনা। যেটা আমি বলেছিলাম যে প্রি অ্যাকশন প্রোটোকল দেওয়ার আগে অবশ্যই এটা আপনার সলিসিটরের সাথে আলাপ করে দেখা দরকার ছিল যে আপনার হোম অফিসের কোনো মিস্টেক আছে কিনা। মিস্টেক না হলে আপনারা কিন্তু জুডিশিয়াল রিভিউতে হেরে গেলে হোম অফিসের হোম অফিসের কিন্তু যে খরচ হবে এই মামলাতে সেটা কিন্তু দেওয়া লাগবে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ফলে এই জন্য এটা কিন্তু অ্যাসেস করে নিয়ে তারপরে আমার মনে হয় আপনাদের ফাইটে যাওয়া উচিত ছিল। না আমরা তো অলরেডি ফাইটে চলে গেছি, কারণ আমরা ব্যারিস্টার সাহেব ধরছি, উনি বলছেন এটা খুব ইন্টারেস্টিং কেস, আমরা উইন করবোই, কারণ ওরা সেম ওয়েতে ওরা 2 বার দিছে আমাদেরকে, এখন কেন দিবে না? আমরা 18,600 মিট করছি না। কিন্তু ভাইয়া আমি যেটা বলছি, যেহেতু আমি আপনার পেপারগুলো দেখি নাই, আমার পক্ষে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না, বুঝতে পেরেছেন? এটা দেখলে আমি হয়তো একটা অ্যাসেস করতে পারতাম। এখন আমি যেটাকে আপনাকে যে অ্যাডভাইসটা করছি, যে যদি হোম অফিসের বিরুদ্ধে আপনারা এস্টাবলিশ করতে পারেন আপার ট্রাইব্যুনালে গিয়ে যে তাদের এই ডিসিশনটা আনলফুল বা এটা আনরিজনেবল, তাহলে হোম অফিস হয়তো আবার এটাকে রিকনসিডার করে ওনাকে আবার ওই 5 ইয়ারের রুটে ওনাকে তো ইনডিফিনিট লিভ টু রিমেইন দিয়ে দেবে। কিন্তু ডেঞ্জার হচ্ছে এই, যদি হোম অফিস তারা রাইটলি এটা করে থাকে তাহলে কিন্তু এই মামলার খরচ তারা আপনাদের কাছ থেকে নিতে পারে। এটা হচ্ছে কথা। ওকে, কিন্তু আমাদের উকিল আমাদের সলিসিটর সাহেব বলছেন আমরা তো উইন করব, কারণ সেটা তো ভাই আপনি আমাকে খুব একটা ডিফিকাল্ট প্রশ্ন করছেন। আপনার সলিসিটর কিন্তু আমার সাথে বেটার জানে, কারণ উনি কেসটা নিয়ে ডিল করেছেন, উনি সমস্ত রেসপন্স দেখেছেন, পেপার দেখেছেন, আমি তো কোনো পেপার আমি দেখি নাই। এখন আপনি আমাকে যেটা বলছেন ওটার পরে ভিত্তি করে আমি আপনাকে বলছি, ফলে এটা খুবই ডিফিকাল্ট যে আমার পক্ষে ওই কেসের মেরিট নিয়ে কথা বলা। আমি খেলে যেটা আউটলাইন সেটা আমি আপনাকে বলতে পারি। তো উনি যদি বলে থাকেন তাহলে হয়তো ওনার কারণ আছে কেন উনি বিশ্বাস করছেন যে হোম অফিসে এটা একটা মেরিট আছে। কিন্তু মনে রাখবেন হোম অফিস কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকলও তারা কিন্তু কনসিড করেনি, বা আপনারা মামলাটা রুজু করার পরেও তারা কিন্তু কনসিড করেনি। তারা কি অ্যাকনলেজমেন্ট দিয়েছে? তারা কি আপনাদের জেআর এর অ্যাকনলেজমেন্ট দিয়েছে? ওইটা তো বুঝি নাই, ওইটা আপনি বার করেন। যদি হোম অফিস যদি অ্যাকনলেজমেন্ট দেয় এবং সেখানে যদি তারা বলে যে তারা এটা তারা আবার রিকনসিডার করবে, তাহলে তো আপনার ভালো পজিশন। তারা যদি বলে যে তারা এটাকে কন্টেস্ট করবে এবং তারা এটা একটা ডিফেন্স দিয়ে থাকে, তাহলে তো বুঝতে হবে যে হোম অফিস মনে করছে যে তাদের পজিশন খুব শক্ত। তো ব্যারিস্টার সাহেব তো বলছেন আমরা এটা কেস উইন করবই। ভাইয়া এটা আমার পক্ষে বলা খুব কঠিন যে আমি কি করে বলবো আপনি কেস উইন করবেন কি আপনি কেসটা হারবেন। আমার যে ব্যারিস্টার সাহেব কেসটা যে করতেছেন উনি বলতেছেন জি 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 উনি নিশ্চয়ই ভালো জানেন, কারণ উনি তো যেহেতু কেসটা নিয়ে ডিল করছেন, আমি তো আর কোনো পেপারও দেখি নাই, তো হয়তো উইন করবেন। আমি দোয়া করি আপনারা উইন করেন। জি 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 ইনশাআল্লাহ। আমার কাছে লাগতেছে আমাদের পক্ষে রায় হবে। যদি জি ইনশাআল্লাহ আমি দোয়া করি। হ্যাঁ এটা দোয়া করি, আমি অবশ্যই দোয়া করি যে আপনাদের পক্ষে রায় হোক। কিন্তু আমার মনে হয় যেটা সবচেয়ে ভালো হতো যে আপনি যদি আগে অ্যাসেসটা করাতেন সলিসিটরকে দিয়ে বা কোনো ব্যারিস্টারের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে, কারণ আপনারা তো অনেক পয়সা নিশ্চয়ই খরচ করলেন
এবং সেখানের জন্য যদি কোনো কারণে আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনারা হেরে যান তাহলে কিন্তু হোম অফিসের কস্টটা দেওয়া লাগবে, কারণ যেহেতু কেসটা কোর্ট পর্যন্ত গড়িয়েছে। ঠিক আছে, ওকে ভাইয়া, দোয়া করি আপনার জন্য। হোম অফিসের কস্ট কত আসবে ভাইজান? এটা ডিপেন্ড করে, যদি আপনার পেপার স্টেজে রিফিউজ করে তাহলে 650 থেকে 800 পাউন্ডের মতো আসবে, আর যদি আপনি হিয়ারিংয়ে যাওয়ার পরে লুজ করেন তাহলে হয়তো 1200-1400 আসবে। জি, ও ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আমরা আরেকদিন আপনার এই বিষয়টা নিয়ে আবারও হয়তো কথা বলবো, আপনি কল করবেন, বাট আমরা উই নিড টু মুভ টু নেক্সট কলার। আমাদের ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার, হ্যালো হ্যালো, কলার শুনতে পাচ্ছেন? দাদা ভাই কলার, আমরা নেক্সট কলারে যাচ্ছি। নেক্সট কলার, হ্যালো কলার, আপনি শুনতে পাচ্ছেন? রেজা ভাই কলার ড্রপ করেছে, আমরা আবারও রিচ করতেছি কলারকে। যে বিষয়টা আমরা বলতেছিলাম রাজা ভাই, যে এখানে ডেল্টা ভাইরাস যেটা, সেই ভাইরাসটা নিয়েও অনেক সিটিতে অলরেডি এর ইম্প্যাক্ট দেখা দিয়েছে, কয়েক সিটিতে। এখন আমরা জানি না আবার এটা কি থার্ড ওয়েভ কোনো এখানে কজ হবে কিনা ইউকেতে, এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি? আমি তো যেটা মোটামুটি আশাবাদী, আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইউনাইটেড কিংডমে পরিস্থিতির খুবই উন্নতি হয়েছে এবং সবাই কিন্তু বিশ্বাসও করে যে 21শে জুন থেকে আমরা মোটামুটি এই থেকে বেরিয়ে আসবো। আমি সেদিকে খুব আশাবাদী, সেটা খুব আশাবাদী। তো জানি না আমরা কি হবে, কিন্তু আমরা যেটা চিন্তিত সেটা হচ্ছে যে এশিয়াতে, বিশেষ করে আমাদের অঞ্চলে যে এই যে প্রকোপ, এটা নিয়ে কিন্তু অবশ্যই আমরা চিন্তিত। বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছেন, আমাদের দেশ মূলত দেশ আমরা বাংলাদেশ, অবশ্যই সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত। তো দেখা যাক আর কি। তবে হয়তো জানি না এই সামারের আগমনের সাথে সাথে এটাতে কোনো পরিবর্তন হয় কিনা আমরা বলতে পারছি না। তবে আমি আশাবাদী যে আমরা মোটামুটি এই করোনার ক্রান্তিকালটা আমরা পার হয়ে এসেছি বলে আমার বিশ্বাস। জি, আমরা আমাদের কলারকে আবার রিচ করছি। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন আপনাদেরকে? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আমি একটা কোয়েশ্চন ছিল আমার। জি জি জি, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আপনি স্টুডেন্টের কথা বলছি। জি, আপনি বলছেন। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আমি আসছিলাম 2018-তে এপ্রিলে। জি, একটু জোরে বলতে হবে ভাইয়া, একটু জোরে বলেন। আমি কি কখন ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? ভাইয়া আপনার কথাগুলো ভেঙে আসতেছে, আপনি একটু ক্লিয়ার করে একটু জোরে বলেন। আমি এসেছিলাম 2018 সালে স্পাউস ভিসায়। আমি কি কখন এলআইআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? আপনি 2018-তে এসেছিলেন স্পাউস ভিসাতে? 18 সালে এসেছিলাম স্পাউস ভিসায়। জি, তারপরে এখন এলআইআর এর জন্য কখন? আইএলআর এর জন্য আপনাকে 5 বছর এদেশে স্পাউস ভিসাতে থাকতে হবে। 18-তে যেহেতু আপনি এসেছেন 2023 সালের দিকে, আপনি ইনডেফিনিট লিভের জন্য এলিজিবল হবেন। আইএলআর ভাইয়া, জি ধন্যবাদ। 2023-এ আপনাকে 5 বছর থাকতে হবে লিমিটেড লিভে। আপনার বোধহয় আরেকটা এক্সটেনশন বোধহয় এখন ডিউ হয়ে গেছে 2018 আসলে। এইটা নেওয়ার পরে তারপরে আপনি এটা পাওয়ার পরে 5 বছর হওয়ার পরে আপনাকে নিতে হবে আইএলআর এর জন্য। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি জি। আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট কলারে মুভ করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে। রেজা ভাই, যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে বাংলাদেশ নিয়ে আসলে আমরা তো সবসময় কনসার্ন, বাট আমরা আশা করছি যে প্রকোপটা দেখা দিয়েছে সেই প্রকোপটা হয়তো মিনিমাইজ হবে এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর ওভারঅল বাংলাদেশি পিপল তারা সেফ থাকবে, এটা আমরা কামনা করছি। যে বিষয়টা রেজা ভাই, যেহেতু আমরা জুন এখন পার করছি, একটা ট্রানজিট টাইম আমরা পার করছি, এবং জুনের পরে অনেক কিছুই হতে পারে, ইমিগ্রেশন রুলসের মধ্যে অনেক আপডেট আসবে। তা আমাদের কমিউনিটির মধ্যে এটা নিয়ে এখন একটা মিশ্র প্রতিক্রিয়া, এই বিষয়ে সংক্ষেপে আমরা সবচেয়ে যেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি আমাদের কমিউনিটি অনেক দিন ধরে তারা অপেক্ষা করে আছে একটি সংবাদের জন্য। সংবাদটা হচ্ছে কি,
অবৈধ লোক যারা আছে, যারা আমাদের, তাদের সবাইকে থাকার অনুমতি দেওয়া হবে। এ ধরনের একটা শুভ সংবাদ শোনার জন্য বহুদিন ধরে এবং বিভিন্ন পত্র পত্রিকাতে, এবং আমি অনেক বক্তাকে দেখেছি যারা টেলিভিশনে গিয়ে এ ধরনের অনেক কথা বলেছেন। কিন্তু মানে আমরাও তো ব্যক্তিগতভাবে চাই যে যারা আছেন আমাদের কমিউনিটি, বিশেষ করে দীর্ঘদিন ধরে এখানে অনেক কষ্টে আছেন, অনেকে পরিজন নিয়ে আসেন, অনেকে মানবত জীবনযাপন করছেন, আমরা তো অবশ্যই চাই যে তারা যদি আবার মোটামুটি তারা যদি তাদের পজিশনকে রেগুলারাইজ করে তারা এখানে থাকতে পারেন, এটা তো অবশ্যই একটা বিরাট ব্যাপার হবে এবং তারা নিশ্চয়ই বাংলাদেশে পয়সা পাঠাতে পারবেন, ফলে বাংলাদেশের ইকোনমিতেও তাদের কন্ট্রিবিউশনটা যোগ হবে। কিন্তু আমাদেরকে রিয়েলিস্টিক্যালি বাস্তবধর্মী কথাবার্তা বলতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই প্রোগ্রামে সাধারণত আমরা আমাদের আলোচনা অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন, ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা শুনে থাকেন। পাশাপাশি আমরা চেষ্টা করি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এবং সময় পেলে আমরা সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাজা ভাই, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে আমরা একটা ট্রানজিট টাইমের জুন যেই সময়টা আমরা এখন অতিক্রম করছি, আমার ছোট একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে অনেকে আপনাকেও কল করেন, আমরাও কিছু কল পাই যে এই মাসে আমি একজন ইতালিয়ান সিটিজেন হয়েছেন অথবা ইউ সিটিজেন হয়েছেন। এখন এই বর্তমান আজকের দিনে তার জন্য আসলে কি প্রতিকার আছে? সেই ইউকেতে কিভাবে এন্ট্রি করবে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে ইউরোপ থেকে কাউকে আসতে গেলে তাকে অন অ্যারাইভাল ভিসা নিতে হবে, এবং সে আসলে তাকে 3 মাসের ভিসা দেবে। এতে কি আমরা আজকের কথা বলছি না জুনের পর? না, এটা 31শে ডিসেম্বরের পরেই এটা চালু হয়েছে। তো এখন যেটা হবে, তারা যদি এদেশে কাজ করতে চায় বা পড়াশোনা করতে চায়, তাদেরকে আবার দেশে ফিরে গিয়ে অ্যাপ্লাই করে আসতে হবে। তো ফলে তাদের আর ওই আলাদা ওরকম কোনো স্পেশাল কোনো রাইট তাদের নাই। আবার মনে রাখতে হবে যে তারা যদি তারা যদি ওয়ার্ক ভিসাতে আসতে চায়, তারা অবশ্যই আসতে পারবে, কিন্তু তাদেরকে তখন সারা ওয়ার্ল্ডের সবার সাথে তাদেরকে কিন্তু কম্পিট করতে হবে। এটাই কিন্তু হচ্ছে। আমরা যদি এক্সাম্পল দেই, কেউ একজন এখানে তার প্যারেন্টস এখানে আছেন ইউ সিটিজেন, তার প্রি সেটেলমেন্ট আছে, এখন যে ভদ্রলোক ইতালিতে আছেন তার কিন্তু ইতালিয়ান পাসপোর্ট হয়েছে ভেরি রিসেন্টলি, উনি কি এই যদি বাচ্চাটা যদি যিনি জয়েন করবেন তার বয়স যদি 19-এর কম হয়, তাহলে সে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট হিসাবে জুনের আগ পর্যন্ত আসা সম্ভব। আর 19-এর বেশি হয়ে গেলে যদি স্পেশাল কোনো সার্কামস্টান্সেস না থাকে, তাহলে কিন্তু সে ওই ফ্যামিলি মেম্বার হিসেবে আসাটা কঠিন। এবং তোমার বক্তব্য অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে অলরেডি হি হ্যাজ ফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্যামিলি ইউনিট। উনি যদি ওনার প্যারেন্টসের উপরে আমরা যদি বলি এরকম হয় যে উনি ডিপেন্ডেন্টই ছিল, এই জন্য বললাম যদি কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট উনি স্যাটিসফাই না করতে পারেন, রিকোয়ারমেন্ট বলতে আমরা এখানে কি মিন করছি? ডিপেন্ডেন্সি, রেসিডেন্সিয়াল ডিপেন্ডেন্সি, এরকম কোনো বিষয় কি আছে? না, যেটা বলা যেতে পারে যদি তারা একই ছাদের নিচে আগে ছিল এবং এখনো ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখাতে হবে যে এখান থেকে তার ইউকে প্যারেন্ট তাকে পয়সা পাঠাচ্ছিল। আমরা রিসেন্ট টাইমে রাজভাই অনেক দেখেছি যে আমাদের কমিটির মধ্যে একটা ভয়েস রেজ হয়েছে, যেমন এই ধরনের ডিপেন্ডেন্সি অ্যাপ্লিকেশনে যে আপনার 3টা পে স্লিপ, 3টা যদি আমরা মানি ট্রান্সফার রিসিট অথবা 3টা পে স্লিপ যদি আমরা দেখাইতে পারি, সেক্ষেত্রে আমরা এই ধরনের ডিপেন্ডেন্ট যারা তাদের জন্য অ্যাপ্লাই করতে পারি বা অনেকে অ্যাপ্লিকেশন সাকসেসফুলও হয়েছে। তেমন আজকের দিনে কি এটার আমি জানি না কয়টা অ্যাপ্লিকেশনের ব্যাপারে সাকসেসফুল হয়, কিন্তু আমরা সবসময় দেখি যে এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোম অফিস নর্মালি, আমি জানি না exception is always there, but normally তারা একটা প্রলং পিরিয়ড অফ ডিপেন্ডেন্সি দেখতে চায়। সেখানে 1-2টা মানি রিসিট, এটাতে তারা সাধারণত স্যাটিসফাই হয় না। কারণ আমি এরকম প্রচুর অ্যাপিলে আমাকে যেতে হয়েছে যেখানে কিন্তু এমনকি 6 বছরের সাপোর্ট দেওয়ার পরও আমার একটা কেসে 49টা মানি রিসিট দেওয়ার পরও তারা কিন্তু দেয়নি, এবং আমাকে কোর্টে গিয়ে প্লিট করতে হয়েছে যে 6 বছরের একটা সম্পর্ক, সাপোর্ট এবং 49টা পে স্লিপ, এবং দেয়ার আর মোর পে স্লিপস যেটা তারা হয়তো প্রিজার্ভ করেনি। কিন্তু 6 বছর আমার আর্গুমেন্ট ছিল যে এটা একটা লং পিরিয়ড এবং এটা শুরু করে, কিন্তু মনে রাখতে হবে কি হোম অফিস কিন্তু আপ টু দ্য লাস্ট পয়েন্ট তারা কিন্তু কনসিড করেনি, যদিও অ্যাপিল আমরা সাকসেসফুল হয়েছি, কিন্তু হোম অফিস কিন্তু তারা করে। বাট এনিওয়ে পরবর্তীকালে তার ভিসা দিতে হয়েছে কারণ অ্যাপিল তারা হেরেছে। তো ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে
পোস্ট 31শে ডিসেম্বর হোম অফিসের পজিশন কিন্তু অনেক হার্ড হয়েছে, এবং তারা কিন্তু ইন কান্ট্রিও অনেকের ক্ষেত্রে তারা কিন্তু আটকাচ্ছে। আগে যেমন আমরা দেখেছি, আগে মিন্স আপনি মিন করতেছেন 2020 এর বিষয়টা, 31শে ডিসেম্বর সেখানে যেমন আমি একটা অ্যাপিল নিয়ে ডিল করছি যেখানে ভদ্রমহিলা এখানে 2.5 বছর 3 বছর ছিলেন, এবং ভদ্রমহিলা কিন্তু নিজে সুইস ন্যাশনাল, ভদ্রমহিলার স্বামী কিন্তু ব্রিটিশ, এবং যেহেতু উনি যখন এখানে আসেন ওনার আসলে কোনো কাজকাম কিছুই করার দরকার হয়নি, বিকজ হাজব্যান্ড ওয়াজ ভেরি রিচ, তার বাচ্চা কিন্তু ব্রিটিশ। এখন উনাকে তারা রিফিউজ করেছে অন দিস গ্রাউন্ড যে তুমি আর কাছে কোনো প্রুফ নাই। এখন যেহেতু ভদ্র মহিলার এখানে বাড়ি ঘরের দরকার ছিল না, কোনো বিল টিল দেওয়ার দরকার ছিল না, তিনি 2.5 বছর এখানে থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই ধরনের কোনো ডকুমেন্ট কিন্তু তিনি প্রকিউর করেনি। যদিও তার কাছে ফ্যাক্ট আছে যে তিনি যে প্লেনে করে দেশে আসলেন, সে টিকিট আছে, সবই আছে, একটা দুটা হয়তো শপিং টপিং করে সেগুলো আছে, কিন্তু তার যেহেতু কখনো কোনো বিল দেওয়া দরকার নেই, হাজব্যান্ড অনেক রিচ, তার হাজব্যান্ডের বাড়িটি সবই আছে, কিন্তু তাকে ওই গ্রাউন্ডেই তাকে রিফিউজ করেছে যে তুমি যে এখানে ছিলে, বিকজ তুমি যদি লটা দেখো রেগুলেশনে তারা বলতে চাচ্ছে যে ইউ হ্যাভ টু বি হিয়ার ফর এ পিরিয়ড, ইউ হ্যাভ টু হ্যাভ রেসিডেন্স ফর এ পিরিয়ড। এই পিরিয়ডটা কিন্তু এই অনুষ্ঠানে আগে বলেছিলাম, আগে তারা কিন্তু কখনো বলে নাই। এটা কি কেস ওয়ার্কারের ডিসক্রিপশনের উপরে ফলে এটার কারণে এই যে ইয়ের পরে আমরা পোস্ট 31 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি অনেককেই এভাবে আটকাচ্ছে। মানে এই সময়ে কেস ওয়ার্কাররা এই পয়েন্টটাকে ইন্টারপ্রেট করছে তাদের মতো করে। ইন্ডিপেন্ডেন্ট, এটা নিশ্চয়ই তাদের ভিতরে কোনো রকমের ডিপার্টমেন্টাল কোনো পলিসি আছে যে আমরা, কারণ তারা তো 5 মিলিয়ন প্রায় 50 লক্ষ লোককে এই দেশে থাকার অনুমতি দিল। রাজা ভাই, বেশিরভাগ রিফিউজাল গুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তারা বলে ইনঅ্যাডিকুয়েট এভিডেন্স, ডকুমেন্টস, ইনসাফিশিয়েন্ট ডকুমেন্টস। তো আবার তারা বলে না যে কতটুকু হলে আপনার সাফিশিয়েন্ট হবে, এই বিষয়টা কিন্তু তারা একটা হাইড করে রাখে। হ্যাঁ, এর ফলে তাদেরকে এই যে কোর্টে গিয়ে প্রুভ করতে হয়, এবং সবচেয়ে বড় কথা কি যে যদি কোর্টের মাথা যদি ঢুকে যায় যে গভর্নমেন্ট এখন একটা অ্যান্টি ইউ পলিসি নিয়েছে, তারা হয়তো সেটাকে ইনডিরেক্টলি করবে। বাট আমাদের কতগুলো অ্যাপিল কোর্টের সামনে যাবে, এখন ডেট আসেনি, তখন গেলে কিন্তু এগুলো কিন্তু জুনের পরে গিয়ে হিয়ারিং হবে, তখন আমাদের দেখতে হবে যে কিভাবে কি হয় না হয়। জি, আরেকটা বিষয় যেটা আমরা যেটা ট্রু ফ্যাক্ট সেটা হচ্ছে যে আমরা আমাদের কমিউনিটির মধ্যে একটা যেই টেন্ডেন্সি এখন আমরা দেখেছি যে যেহেতু ভিসা দিচ্ছে আমরা এরকম করে হোয়াই নট উই আর ট্রাইং, যতটুকু ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু অনেকেই ট্রাই করছেন, অনেকের হচ্ছে আবার অনেকের হচ্ছে না, অনেকে অ্যাপ্লাই করছেন তারপর আবার রিফিউজ আসছেন। এখন কেউ তো এভাবে লং টাইম, আপনি যেটা বললেন যে 6 ইয়ার্স তো টু লং, কেউ তো 1 বছর বা 2 বছর আগেও কিন্তু প্ল্যান করে নাই যে কাউকে তার ফ্যামিলি মেম্বারকে ডিপেন্ডেন্ট হিসেবে আনবে। এটা কি একটা বড় কোনো কারণ আপনি দেখছেন? অথবা আমার কাছে মনে হয়েছে এটা পোস্ট টু পোস্ট ভ্যারি করছে। জি, এবং আমি বাংলাদেশের ক্ষেত্রে একটা কেস আছে যেখানে আমরা দেখেছি যে 2013 থেকে 8 বছর সাবমিট করলেও তারা কিন্তু দেয়নি। সেক্ষেত্রে তারা কি বলছেন? তারপরে যখন আমরা ফার্দার রিপ্রেজেন্টেশন করলাম, জি, তখন তারা কিন্তু কনসিডার করেছে। 8 বছরের ক্ষেত্রে তারা স্টিল বলছে কি, মানে ক্রনোলজিক্যালি কোনো ব্রেকডাউন নাকি? তারা বলছে যে তোমার স্পন্সর 2001 থেকে বাইরে আছে, রাইট, তুমি 13-র উপরে কোনো ডকুমেন্ট দাওনি। ওকে, তো তখন আমরা তাকে বলেছিলাম যে তখন তুমি তো এটা আশা করো না যে লোকে 20 বছর ধরে ডকুমেন্ট সেভ করে রাখবে, কত 20 বছর ধরেই সে তাকে স্পন্সর করবে, সেটাও তো লজিক্যাল অনেক সময় হয় না। আরেকটা বিষয় যেটা, এই সমস্ত কেসগুলি কিন্তু কোর্টে গেলে তুমি উইন করতে পারো। আমার ধারণা 2-3 বছরের মতো একটা পিরিয়ড, মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউ সিটিজেন যিনি আছেন তিনি ইউকেতে মুভ করার আগে থেকে যদি সাপোর্টটা দেখাতে পারেন। এক্স্যাক্টলি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে শেষ মুহূর্তে আমরা শুনলাম যে না কি বলে আনা যায়, কত তাড়াতাড়ি করে আব্বাকে 500 পাউন্ড পাঠা দিই, 300 পাউন্ড পাঠা দিই, অ্যাপ্লাই করে দিলাম। রাইট। তো এটা হয়তো অনেক ক্ষেত্রে নাও হতে পারে। আবার আরেকটা ক্ষেত্রে আমি দেখলাম যেটা তারা রিফিউজ করেছে, যেটা হচ্ছে যে ইউ স্পন্সর বেনিফিট আছে, তাকে বলেছে যে তুমি নিজে, তোমার তো সাফিসিয়েন্ট সোর্স নাই। সেক্ষেত্রে রাজা ভাই, আমার পার্সোনাল অবজারভেশন যেটা, সেটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন, অনেকেই হচ্ছে আমাদের এখানে তো আমাদের কমিউনিটি 2 ধরনের অ্যাপ্লিকেশন হয়। কেউ একটা গ্রুপ অ্যাপ্লিকেশন করছেন হচ্ছে থ্রু লয়ার, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, অথবা আরেকটা গ্রুপ অ্যাপ্লিকেশন করছেন অনেকে আমরা যাদেরকে হয়তো কনসালটেন্ট বলতে পারি, এরকম যে বিভিন্ন জায়গায়। তো ওনারা কিন্তু এই যে
এক্সপেন্স অ্যান্ড আপনার ইনকাম, এটার মধ্যে যে ব্যালেন্সটা, যে আমি কত টাকা ইনকাম হচ্ছে আমার, কত টাকা আমি খরচ করছি, কত টাকা আমি স্পন্সরকে দিচ্ছি, এই বিষয়গুলো অনেক সময় তারা হচ্ছে এটাকে ক্রিটিক্যালি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা আমার আনফরচুনেটলি সেম ড্রব্যাক আমাদের কমিউনিটির, অনেকেই আসলে কিন্তু বেনিফিটের পরে নির্ভরশীল নন, তারা হয়তো বা কাজ করছেন যে কাজগুলো তারা হয়তো ডিক্লেয়ার করেন না, তো ফলে দেখা যাচ্ছে তার বেনিফিটেড ইনকামের চাইতেও তারা যে মানিটা তারা রেমিট করছে এটা অনেক হাই, ওটা তারা শো করছেন না। হ্যাঁ, তারা হয়তো শো করে ফেলেছেন, তখন অ্যাপ্লিকেশনের প্রবলেম হচ্ছে, তারা বলেছে যে তোমার মান্থলি বেনিফিট থেকে তোমার ইনকাম হচ্ছে 600 না 800 পাউন্ড, কিন্তু তুমি তো 500 পাউন্ড করেই তুমি ফ্যামিলিকে রেমিট করো, তাহলে তুমি কি করে সার্ভাইভ করো? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি দেখেছি দু একটা ক্ষেত্রে তারা তুলে ধরেছে। আমরা একটু কলারের সাথে অ্যাড হচ্ছি। হ্যালো কলার, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে স্টুডিওতে? হ্যালো। জি ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। জি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনুষ্ঠান খুব সুন্দর লাগছে ভাই, লাগে ফোন করলাম বুঝছেন নি। আমার কোশ্চেন হচ্ছে ভাই, আমি তো ইউরোপ থেকে আইছি বুঝছেন নি। জি ভাইয়া, জি। তো আমার ওয়াইফের যে একটা প্রাইভেট কার্ড আছে 5 বছরের, তো 5 বছরের শেষ হয়েছে বাদে আবার 10 বছরের দিছে ও 3-4 মাস আগে বুঝছেন নি। কইছে আমার ওয়াইফের ভাইয়া বুঝে যায় না, আপনার প্রশ্নটা বুঝে যায় না, আবার একটু বলেন। কইছে আমরা তো ইউরোপ থেকে আইছি বুঝছেন নি। জি জি জি। আচ্ছা, তো আমার ওয়াইফের যে প্রাইভেট কার্ড, জি, ও 4 থেকে 5 মাস আগে পাইছে, 10 বছর লাই দিছে বুঝছেন নি। ভাইয়া, আমার যতদূর বিশ্বাস আপনার ওয়াইফকে তারা 5 বছরের রেসিডেন্স পারমিট দিয়েছে এবং প্রি সেটেল স্ট্যাটাস দিয়েছে। তোমার 5 বছর হয়ে গেল, প্রথম 5 বছরের ফাইআরসি বাদে সেটেলমেন্ট ফাইলিসি, এই সেটেলমেন্ট পাওয়ার পরে ওই 10 বছরের কার্ড দিতে। ভাইয়া, কার্ডটা কত বছর, কার্ডের ভ্যালিডিটির সাথে ভিসার ভ্যালিডিটিটা আপনি করবেন না, আপনি দেখেন কার্ডে কি লেখা আছে এটা দেখেন, তাকে কি সেটেলমেন্ট দেওয়া হয়েছে কিনা। সেটেলমেন্ট দিছে না, সেটেলমেন্ট যদি দিয়ে দেয় আর তুমি যদি 6 বছরের থেকে থাকেন, তাহলে উনি ব্রিটিশ ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। না, ওই যে কার্ডটা আমি পাইতেছি না, হারাই গেছে কার্ডটা। হ্যাঁ, কার্ডটা যদি হারাই গিয়ে থাকে তাহলে প্রথম কাজটা হবে আপনি হোম অফিসে এটা রিপোর্ট করবেন। রিপোর্ট করার পরে আপনি একটা এনটিএল ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, নো টাইম লিমিট ফর্ম দিয়ে অ্যাপ্লাই করবেন। এতে বোধহয় 300-350 পাউন্ডের মতো তারা ফি নেবে, দিলে তারা কার্ডটা রিপ্লেস করে দেবে। 350 ফি লাগবে না? জি, ফি লাগবে, কিন্তু আগে আপনাকে হোম অফিসে রিপোর্ট করতে হবে যে আপনি কার্ডটা হারাই ফেলেছেন, তাহলে তারা কার্ডটা ক্যান্সেল করে দেবে। আচ্ছা, কারণ নইলে এই কার্ডটা অন্য কারো হাতে গেলে সেটা তার মিস ইউজ করতে পারে। তা আপনি বলবেন যে কার্ডটা হারিয়ে গেছে, ওদেরকে ডিক্লেয়ার করবেন, কার্ডটা ক্যান্সেল করবেন এবং এনটিএল ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, নো টাইম লিমিট ফর্ম, এই ফর্মটা দিয়ে অ্যাপ্লাই করবেন। ভাই কলার, আপনি আমাদের সাথে লাইনে থাকেন, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, বাট ইন দ্য মিনটাইম আমরা আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আবার বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা। বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা এই পর্যায়ে চেষ্টা করব আপনাদেরকে সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন আপডেট দেওয়ার জন্য। আমাদের আজকের অতিথি আপনাদের সবার প্রিয় বাঙালি কমিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। রেজা ভাই, আমরা লাস্ট বিরতি যাওয়ার আগে যে কথাটা বলছিলাম যে আমাদের ইউ সিটিজেনদের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সম্ভাবনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা মাঝে মাঝে আপডেট দিব, বাট যে গুরুত্বপূর্ণ কিছু আপডেট যদি আপনি এই ফাঁকে শেয়ার করেন। আপডেটের মধ্যে অবশ্যই অনেকগুলো আপডেট আছে, তবে যে কথা আমি সবসময় বলছি, এখনও বলেছি যে 30শে জুন কিন্তু হচ্ছে একেবারে ফাইনাল কাট অফ। 30শে জুনের পরে কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশান করা যাবে না, যদিও আমাদের এখানে অনেকেই ভ্রান্ত ধারণার মধ্যে আসছেন। আর মনে রাখতে হবে, এখনও কিন্তু ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার অ্যাসেন্ডিং লাইনে বা ডিসেন্ডিং লাইনে তাদের জন্য কিন্তু এখনও 30শে জুন পর্যন্ত অ্যাপ্লাই করা সম্ভব এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য। কিন্তু আমি জানি যে একটা মহল এখানে বলে বেড়াচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, নাকি ভাই বোনদেরকেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটা কিন্তু যায় না। ক্যাটেগরিক্যালি তারা না করেছে যে অ্যাপ্লিকেশনগুলো এখন করা যাবে না। এরপরেও অনেকেই কিন্তু কেন জানি না এই ধরনের অ্যাপ্লিকেশন করছেন, এবং আমরা দেখলাম যে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা ভুল একটা সংবাদ ছাপানো হয়েছে, যে বলা হয়েছে যে না, এই অ্যাপ্লিকেশনগুলো এখনও চলে।
আবার আরেকটাও এরকম যদি সাপোজ যে অলরেডি কেউ এই অ্যাপ্লিকেশন এরকম করে ফেলেন, সেক্ষেত্রে হোম অফিস কি তাকে গাইড করবে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে? না, তার যেটা হবে তাকে এটা রিজেক্ট হবে অ্যাপ্লিকেশন। ইজ ইট বি রিজেক্ট অর রিফিউজড, কোনটা? যেহেতু তুমি এমন একটা অ্যাপ্লিকেশন করছো যেটা কোনো ল নাই, রাইট, ওটা তারা তোমাকে করবে, রিজেক্ট করবে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এখনও কিন্তু কিছু লোক মনে করছে যে আমরা যদি এদেশে আসি এবং এদেশে আসার পরে নিজেকে ইউরোপিয়ান সিটিজেন বলে আমি এখনও 30শে জুন ভিতরে আসতে পারলে আমি বোধহয়, যেটা তুমি একটু আগে বলছিলে, আমি বোধহয় আমার ওই রাইটটা, আমার ফ্রি মুভমেন্ট রাইটটা আমি অ্যাসার্ট করতে পারবো না। এটা পারবে না। 31শে ডিসেম্বর হচ্ছে কাট অফ পয়েন্ট। আপনি যেটা বলছেন, অনেকেই বলছে যে কেউ যদি ফ্যামিলি মেম্বার এখন আসেন তাহলে তার রাইট, যেটা আমরা বলি, সাপোজ যদি সোজা ভাষায় যদি বলি, তার অ্যাক্সেস টু পাবলিক ফান্ড, যে বিষয়গুলো, এই বিষয়গুলো সবই আগের ল দ্বারা গভর্ন হবে। যদি কেউ আসে আগের ল দ্বারা গভর্ন হবে তাদের রাইট, বিভিন্ন রাইট, ওয়ার্ক রাইট, এভরিথিং আগের ল দ্বারা গভর্ন। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ওই যে ধারণাটা অনেকে মনে করছে যে এখন আমি গেলে আমি যদি ব্রিটেনে যাই, আমি গিয়েই আমার ফ্যামিলি আমি নিয়ে আসতে পারবো, এবং এরকম ঘটনা কিন্তু আছে। এবং আমার মনে হয় এর আগে একদিন টেলিভিশনে আমরা বোধহয় পেয়েছিলাম যে এক ভদ্রলোক অলরেডি এখানে চলে এসেছেন, তার ওয়াইফ এখনও ইটালিতে বসে আছে, উনি মনে করছেন তাকে উনি 30শে জুনের পরে আনবেন। কিন্তু সেটাও কিন্তু আমরা জানি যে তখনকার যেটা হবে 30শে জুনের পরে যেটা হবে, তখন তারা কিন্তু ইমিগ্রেশনের রুলের আন্ডারে মেনটেনেন্স দেখিয়ে কিন্তু আনতে হবে। সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয়েছে। মেইনটেনেন্সটা কত হবে এটা তো এখনো আমাদের কাছে, আমাদের যতদূর ধারণা এটা বোধহয় সেম লেভেল অফ মেইনটেনেন্স হবে। আমরা ব্রিটিশ সিটিজেনদের জানার জন্য যে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্স শুধু পার্থক্য হবে এই যে যদি তোমার শর্ট লিভ থাকে, লিমিটেড লিভ থাকে, তবে তুমি নরমালি তুমি তো স্পাউস আনতে পারো না, রাইট। হ্যাঁ, কিন্তু তাদের জন্য বোধহয় একটা স্পেশাল থাকবে যে তারা আনতে পারবে। ইফ সামওয়ান কাম হিয়ার, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, সেটেলমেন্টের হয়তো দরকার হবে না। হ্যাঁ, সে অ্যাপ্লাই করতে পারবে এবং কিন্তু ওই সেম লেভেল অফ মেইনটেনেন্স দেখাতে হবে। তবে এই ব্যাপারে আমরা একদম পুরোপুরি আমরা পেয়ে যাবো খুব শীঘ্রই। আচ্ছা, আরেকটা এটার প্রাসঙ্গিক হচ্ছে যে আমাকে জাম্বারানো কনস্টিটিউশন নিয়ে একটু কথা বলতে হবে। জাম্বারানো কনস্টিটিউশন নিয়ে আসলে অনেক কনফিউশন, এবং আমরা এই প্রোগ্রামে অন্তত 3-4 বার আমরা এগুলো বলেছিলাম। জাম্বারানো কনস্টিটিউশনটা তুমি নিশ্চয়ই জানো, বা যারা জানে না তাদের বোঝার সুবিধার্থে বলছি যে যদি কেউ কোনো কেয়ারার হন, যদি কেউ কোনো কেয়ারার হন কোনো ইউ নাগরিকের, সেক্ষেত্রে যদি এমন পরিস্থিতি হয় তাকে যদি এদেশ ছেড়ে চলে যেতে হয়, তো যার জন্য তিনি কেয়ার করছেন তাকেও তার সাথে চলে যাওয়া লাগবে। সেক্ষেত্রে তার একটা ডেরিভেটিভ রাইট হতো এবং তাকে 5 বছরের জন্য থাকার সুবিধা দেওয়া হতো। তা আমরা যেটা দেখতাম বেশিরভাগ ক্ষেত্রে যে বেনিফিটটা পেত সেটা হচ্ছে যে যদি বাচ্চাটা ব্রিটিশ বা বাচ্চাটা অন্য কোনো দেশের নাগরিক হতো, তবে বাবা মাকে আমরা দেখেছি যে জাম্বারানো কনস্টিটিউশনের আন্ডারে তারা কিন্তু পেতে পারত। ঠিক আছে, তারা একটা ডেরিভেটিভ রাইট তারা 5 বছরের একটা রুটে পেতে পারত। কিংবা ধরো তুমি একজন বয়স্ক লোকের তুমি সেবা যত্ন করছো, সেক্ষেত্রেও কিন্তু তুমি এটা পেতে পারতে। যদিও পরবর্তীকালে প্যাটেল নামে একটা কেসে সুপ্রিম কোর্ট বলল যে এই ব্যাপারে আসলে তো অনেক কড়া টেস্ট আছে, দেখাতে হবে যে এমন অবস্থা যে যদি দেখা যায় যে যিনি অ্যাডাল্ট, সেই অ্যাডাল্টকে এই দেশে সোশ্যাল সার্ভিসের কেয়ারিংয়ের মাধ্যমে দেখা রাখা সম্ভব, সেক্ষেত্রে হয়তো তুমি জাম্বারানোতে সাকসেসফুল হবে। এখন ওই সময় যেটা হলো, এখন মজার ব্যাপার ছিল, তুমি জানো যে জাম্বারানো কনসেশনে যারা থাকার অনুমতি পেতেন তারা কিন্তু কখনো সেটেলমেন্টে যেতে পারতেন না। তাদেরকে ওই এক্সটেনশনই করতে হতো এবং তারা কখনো পাবলিক ফান্ড তারা চাইতে পারতেন না। যখন 2018-19 সালে যখন এই ইউ অ্যাপেন্ডিক্স নিয়ে আসতো, তখন তারা কিন্তু বলেছিল যে এই সেটেলমেন্টের ব্যবস্থাটা তারা যারা জাম্বারানো কনসেশনে আসে তাদের জন্য প্রযোজ্য হবে। পরবর্তীকালে তোমার হয়তো মনে আছে কিনা জানি না, কত বছর আমরা বলেছিলাম যে দেখা যাচ্ছে যে যারা জাম্বারানো থেকে সেটেলমেন্ট করতে যাচ্ছে তাদেরকে যেসব ক্ষেত্রে তাদের বাচ্চারা ব্রিটিশ, সেক্ষেত্রে তাদেরকে বলে দিচ্ছে যে তুমি ব্রিটিশ, তুমি ডোমেস্টিক লতে তুমি ট্রাই করো না, আগে ডোমেস্টিক লতে তুমি অ্যাপ্লাই করো, সেখানে ফেল করলে আমরা দেখব। দ্যাট মিন্স কি ডোমেস্টিক ল কিভাবে সে অ্যাপ্লাই করে? 10 ইয়ার্স রুট না, ডোমেস্টিক লতে যে তুমি জানো যে তোমার সন্তান যদি ব্রিটিশ হয় তবে বাবা মারা যে EX1-এ থাকতে পারে, তাকে বলে তুমি ওই রুটে তাদেরকে যাওয়ার জন্য বলতো। তো যাই হোক, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ওই রুটে যারা যেত না তাদের অ্যাপ্লিকেশন কিন্তু জাম্বারানোতে তারা রিফিউজ করতো, কিন্তু তোমার সেটেলমেন্টের রাইট নাই।
সেক্ষেত্রে কি তারা আবার রেফার করতো যে হোয়াই নট ইউ অ্যাপ্লাইং অন এখন ওই যে প্রবলেম ওই যে বলেছে যে তোমার যেহেতু অপশন আছে, জি অপশন আছে ইমিগ্রেশন রুটে যাওয়ার জন্য, তো এইটাকে কিন্তু তাদের এই যে প্রচেষ্টাকে কিন্তু হাইকোর্ট একটা রিসেন্ট জাজমেন্টে বলেছে আনলফুল। ইউকেবিএর যে প্রসেসটা, জি, ফলে সেই হিসেবে এখন যাদের জাম্বরানো সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে তাদের জন্য হয়তো এটা একটা দ্বার খুলে দেবে। এখন মজার ব্যাপার কি, হোম অফিস কিন্তু ইমিডিয়েটলি বলেছে তারা কোর্ট অফ অ্যাপিলে যাবে। জি ভাই, আমরা এই জায়গাটায় স্টপ হচ্ছি, আমরা একটু আমাদের দুই এক কলার একটু কল নিয়ে আবার ব্যাক করছি। প্রিয় কলার, আপনারা দেখছিলেন এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা আমাদের কলারদের সাথে জয়েন করছি। হ্যালো কলার, কে আছেন এই মুহূর্তে স্টুডিওতে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। জি, আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্নটা হইলো, আমার ওয়াইফ এদেশে লিভ টু রিমেইন পাইছেন 2010-এ। জি, ও আমরা কি এখন দেশে যাইতাম, তো উনার পুরানা পাসপোর্টে লিভ টু রিমাইন, তা আমি ট্রাই করছিলাম যে নতুন পাসপোর্টে লিভ টু রিমাইন ফার্স্ট ডে লাগানোর জন্য, সেম ডে লাগানোর জন্য, তো এইটা এখন বর্তমানে বন্ধ আছে। জি, তখন আমরা ওই যে একটা ফোন করছিলাম মহিষে যে আমরা তো ইমার্জেন্সি বাংলাদেশে যাইতে হয়, আমার ওয়াইফের আম্মা অসুস্থ, জি কি করা যায়। ওরা বলছিল যে আমাদেরকে 5 দিন পরে ফোন করবে, কিন্তু এখন পর্যন্ত ফোন করে নাই। আর এইটা কি আবার খুলবে যে ফার্স্ট সেম ডে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য? সেম ডে সার্ভিসের কথা এখনো নাই। আপনাকে যেটা করতে হবে, আপনাকে টিওসি ট্রান্সফার অফ কন্ডিশন বলে একটা আছে, ওইটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে। সেটা যদি আপনি করতে পারেন, করতে যদি না পারেন তো সবকটা পাসপোর্ট একসাথে নিয়ে গেলে আপনার প্রবলেম হবে না, এই দেশে আসতে কোনো প্রবলেম হবে না। কারণ আপনি দেখাবেন যে একটাতে ভিসা নাই কিন্তু অন্যটাতে ভিসা আছে, যেহেতু ভিসার ডেট এখনও যায় নাই, তো ফলে আপনি ট্রাভেল করতে পারবেন। কিন্তু বাংলাদেশের কারণে, কারণ বাংলাদেশ তো সব ধরনের সম্ভাবনা দেশ, অনেক কিছু হতে পারে, এই জন্য আমি বলবো আপনি টিওসি ফর্ম দিয়ে অ্যাপ্লাই করে আপনি ট্রান্সফার অফ কন্ডিশন এটা করে তারপরে আপনি যান। জি জি, আমি হুমুইশ্বর বলছিলাম আর কি যে ওইরকম যে আমরা তো লিভ টু রিমাইন এদেশে আছে, বাট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে হোম অফিসে বলা বলে কিছু নাই, আপনি অ্যাপ্লাই করলেই তখন তারা আপনাকে এই ট্রান্সফার অফ কন্ডিশন যেটা আছে এটা আপনার করে তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। একটা ফি আছে, ফর্ম আছে, ফর্ম দিয়ে অ্যাপ্লাই করে ফি দিয়ে দিলেই তারা। জি, আমি অ্যাপ্লাই অলরেডি করে দিছি। জি জি, তাহলে তো মোটামুটি আপনি প্রসেসেই আছেন। কিন্তু আপনি বললাম যে আইনত এই দুইটা পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে কোনো অসুবিধা নাই। জি জি, ওকে ভাই, থ্যাংক ইউ কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, এই ভদ্রলোক যদি এরকম হয় যে উনি টিওসি এখানে অ্যাপ্লাই করলেন কিন্তু বাংলাদেশে ট্রাভেল করে ফেললেন, সেক্ষেত্রে কি উনি এইটা কি বাংলাদেশে কি উনি রিসিভ করতে পারছেন? তোমাকে আমি আগেই বলেছি বাংলাদেশ সব ধরনের সম্ভাবনার দেশ, সেখানে সবকিছু ঘটে যেতে পারে। আমি কি এমনও ঘটনা জানি যে এক ভদ্রলোককে তারা ঢাকাতে আটকে রাখলো, বললো তোমার কাছে ডবল পাসপোর্ট কেন? তার কাছে বোধহয় একটা ব্রিটিশ আমেরিকান পাসপোর্ট ছিল আর একটা বাংলাদেশি পাসপোর্ট ছিল, আটকে রাখলো। কিন্তু বাংলাদেশের লতে কিন্তু ডুয়েল ট্রিপল কোনো ধরনের পাসপোর্টে কিন্তু কোনো বাধা নাই। কিন্তু ওই যে বললাম যে হ্যারাসমেন্ট করাটা যখন একটা পার্ট অফ ইউর কালচার এবং পার্ট অফ ইউর ওয়াইডার পলিসি, তখন তো তুমি হ্যারাসমেন্ট পেতেই পারো। আর আমাদের যারা এয়ারপোর্টে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশি ইমিগ্রেশন অফিসার, ওনাদের তো দে বিকাম হ্যাপি যে টু শো তাদের একটা তারা করতে পারে। এখানে তোমার উৎকোচের একটা ব্যাপার আছে, এটা তো আমরা স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে আমাদের দেশে এই সমস্ত ক্ষেত্রে দুর্নীতি অনেক বেশি। আমাদের তো খুব বড় দুর্নীতি একটা সংস্কৃতি আছে এবং দুর্নীতি করাটাকে কেউ খারাপ কাজ বলে মনে করে না, মনে করে একটা সুযোগ, একটা মৌকা। এবং যে দুর্নীতিবাজ তাকে আমরা দেখি যে প্রচণ্ডভাবে নামাজ পড়ে, অনেকবার হজ করে এসেছে, তার কিন্তু সামাজিকভাবে কোনো প্রবলেম হয় না। জানি না তার ব্যাপারে অন্য কেউ কিছু বলে কিনা, বাট এটা দুঃখজনক যে দুর্নীতি যখন তোমার সংস্কৃতির অন্তর্ভুক্ত তখন এটা পরিবর্তন আনতে অনেক সময় লাগবে। ব্যাপারটা হয়ে গেছে রাজা ভাই যে দুর্নীতিবাজদের কোনো শেম নেই আর কি। না, দুর্নীতি করাটাকে শোনো, শেমের কথা না, দুর্নীতি করাটাকে কেউ কোনো খারাপ কাজ বলে মনে করে না, মনে করে যে এটাই স্বাভাবিক, এটা আমি করবো, এটা স্বাভাবিক এবং করবো। এবং লোকে অনেক খুশিও হয় যে আমার দুলা ভাই বা আমার
ভগ্নিপতি এরকম একটা পজিশনে আছেন এবং সেখানে অনেক ইনকাম আছে, উপরি আছে, আমার বোন সুখী আছে, এবং এটাকে কেউ সামাজিকভাবে খারাপ কিছু বলে না। তুমি যে একটা বিশাল অট্টালিকা বানাও, তুমি জানো যে অট্টালিকা বানানোর পিছনে পয়সা কোত্থেকে এসেছে, তুমি কিন্তু ওই বাড়িতে যেতে বা কোনো মেয়া সাহেব ওই বাড়ি থেকে মেলাদ পড়াতে কিন্তু তার আপত্তি থাকবে না। সামাজিকভাবে যেহেতু দুর্নীতিটাকে স্বীকার করে নেওয়া হয়, মেনে নেওয়া হয়, সেই কারণেই আমাদের দুর্নীতির বিরুদ্ধে যে কোনো সংগ্রাম ব্যর্থ হতে বাধ্য। জি, আরেকটা অনেক সময় আমরা শুনি যে বাংলাদেশে তো আপনার দুর্নীতির কারণে আবার অনেক সুবিধাও আপনি পাচ্ছেন, যে আপনি একটা কোনো কিছু অফিসিয়াল ম্যাটার আপনার হয়তো একটা ডিউ প্রসেস, এগুলো 2 মাস লাগতে পারে, না সেক্ষেত্রে আপনি একদিনে এই দুর্নীতিটা, শোনো, দুর্নীতিটা আমাদের যদিও জিনিসটা খারাপ, কিন্তু এটা একভাবে আমাদের ইকোনমিতে বিশাল কন্ট্রিবিউশন রেখেছে, এটা মনে রাখতে হবে। এবং দুর্নীতির কারণে মানি জেনারেট হয়েছে এবং সবার হাতেই উপরি পয়সা হওয়ার কারণে বিভিন্ন উপরি জব টবগুলো হয়েছে। মনে করো যদি একজন ঘুষখোর ইঞ্জিনিয়ার যদি অনেক পয়সা ঘুষ না খেতেন, অফিসার অনেক ঘুষ না করতেন, তিনি হয়তো তার ছেলেকে বা মেয়েকে হয়তো প্রাইভেট কোচিংয়ে দিতে পারতেন না। এবং প্রাইভেট কোচিংয়ের সুবিধা আছে বলে একজন দরিদ্র স্কুল মাস্টার উপরি পয়সা আছে, উপরি পয়সা তার হচ্ছে বলে আজকে তিনি টেলিভিশন, ফ্রিজ, অনেক বিলাসী দ্রব্য তিনি কিনতে পারছেন। তিনি বিলাসী দ্রব্যগুলি কিনতে পারছেন বলে আমরা টিভি বা রেডিও বা টেলিভিশন বা ফ্রিজের মেকানিকদেরও জব আমরা দেখতে পাচ্ছি। ফলে কি হচ্ছে, মানিটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমার কথা নয়, এটা কার্ল মার্কসের কথা, ক্রাইম ক্যান অলসো বি এ কমোডিটি। এবং ক্রাইমকে একটা কমিউনিটি হওয়ার কারণে দেখেন, ক্রাইমটাকে তোমার দেখো কিভাবে ব্যবহার করে সমাজের, আমাদের মতো বাংলাদেশের সমাজের কতজন লোক এখান থেকে বেনিফিট হচ্ছে। মানুষ হাজার হাজার কোটি টাকার মানুষ মালিক হচ্ছে। বাংলাদেশ থেকে গিয়ে মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডাতে বোধহয় বেগম পাড়া নামে একটা পাড়াই আছে, যেখানে বাংলাদেশ থেকে মানুষ পয়সা নিয়ে সেখানে তারা বিশাল অট্টালিকা বানাচ্ছে। আমরা একটা প্রপোজ করতে পারি যে ইউকেতে আমরা একটা সাহেব পাড়া করতে পারি, হয়তো বা সাহেব পাড়া হচ্ছে। আমরা তো জানি বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেক অফিসারদের নাকি আমরা শুনেছি, আমরা জানি না, বিলাতে নাকি অনেকের শপিং মলও নাকি আছে। এবং দুর্নীতিগ্রস্ত, এটা আমি বলবো বাংলাদেশে দুর্নীতি নাই এ কথাটা যে লোক বলে, সে লোক কোন স্বর্গে বাস করে এটা কেউ বলতে পারবে। এটাকে স্বীকার করে নিয়ে এই দুর্নীতিটাকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি। এবং যেহেতু দুর্নীতি আমাদের সংস্কৃতির মজ্জাগত, যেমন আমরা ভাত খাই, মাছ খাই, পান্তা ভাত খাই, ডাল খাই, এগুলো যেমন আমার সংস্কৃতির অন্তর্ভুক্ত। এটা বাদ দিলে কালকে যদি বলো তুমি ইলিশ মাছ খাবে না, তুমি ডাল খাবে না, তুমি পালং শাক দিয়ে পুঁটি মাছ খাবে না, তাহলে যে অসুবিধা হবে, কাল যদি বলা হয় তুমি দুর্নীতি করো না, মানুষের ওই ধরনের অসুবিধা হবে। কারণ এটা সংস্কৃতির সাথে ঐতিহ্যভাবে আমরা গরু মাংস নিয়ে আমাদের সুপ্রিম কোর্টের একটা ট্রল চলছে, আমরা একটু সময় পেলে কথা বলবো। আমরা একটুখানি একটা শোক সংবাদ দিয়ে নিই। জিনা ক্লেটন, অনেকেই যারা হয়তো দর্শক অনেকে হয়তো তাকে চিনবেন না, কিন্তু যারা এই ইমিগ্রেশন ল প্র্যাকটিস করেন, আইনজীবীরা, তারা হয়তো অনেকেই নামের সাথে পরিচিত। জিনা ক্লেটন, উনি নিজে একজন লয়ার ছিলেন, উনি ইউনিভার্সিটির প্রফেসরও ছিলেন, এবং উনি বহুদিন এই অ্যাসাইলাম সিকার বা রিফিউজিদেরকে নিয়ে অনেক ফাইট উনি কিন্তু করেছেন। সবচেয়ে বড় কথা, আমরা যারা এটার উপরে পড়াশোনা করি, ব্রেক নিব, ব্রেক নিয়ে আমরা এই মনীষীর নিশ্চয়ই he was helpful, she was helpful আমাদের এই ইমিগ্রেশন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা সরাসরি জয়েন করছি আমাদের দর্শকদের সাথে। কলার এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে স্টুডিওতে? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো। ভাই আমার একটা কোয়েশ্চন আছে আপনাদের কাছে। আমার ওয়াইফ এবং আমরা 2.5 বছরের রুটে আছি। তো আমার বাচ্চাইনও 2টা আছে। আমার ওয়াইফের আগর বাচ্চা যেটা আছে ব্রিটিশ আছে, ও বাচ্চার থ্রুতে আছি। মাও লিগেল 10 বছর রুটে আছি, 2.5 বছর। আমিও 2.5 বছর। তো এখন আমার কোয়েশ্চন হইল কি 2টা, যে আমি নেক্সট অ্যাপ্লাই আমার ডিসেম্বর একলগে এইটাকে আমরা এক্সপায়ারি ডেট 2.5 বছরের যে কার্ড, রেসিডেন্ট কার্ড, এটা নেক্সট ডিসেম্বরে এক্সপায়ার হইল। তো আমার আবার অ্যাপ্লাই করা লাগে। এখন আমরা কি ফ্রি অ্যাপ্লাই করতাম, ফ্রি অ্যাপ্লিকেশন করতাম পারবো না? আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন করার আগে আমি ফ্রি অ্যাপ্লাই করতাম পারবো না। আপনার প্রশ্ন আমি পাচ্ছেন তো কিটা আমি এখন
ভাইয়া আপনি আমাদের কথা মাঝে মাঝে একটু শুনেন, আপনার কথা আমরা শুনছি, আপনি একটু আমাদের কথা শুনুন। আমরা বুঝতে পেরেছি আপনি চাচ্ছেন ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করবেন। আমার কথা ক্লিয়ার বুঝলাম না আপনি? জি জি জি, আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই আমি এখন ফ্রি অ্যাপ্লিকেশন করতাম পারমনি, আমি এবং আমার ওয়াইফ এবং কি আমার বাচ্চাও দুইটা, একটা হইলো কি 5 বছর আর একটা 2 বছর। ভাইয়া আমরা আপনার প্রশ্ন অনেক আগে বুঝতে পেরেছি। ভাইয়া আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি ভাই জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। একটু স্টপ মানে পজ করেন, আমরা আমাদের কথা শুনুন। ওয়েভার মনে রাখবেন, ফি ওয়েভার এটা অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং তখন টাকা আপনার যত ইনকাম আছে, যত কাজ করছেন আপনি বা ওয়াইফ করছেন, যত বেনিফিট পাচ্ছেন সব কিছু দেখিয়ে ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে 6 মাস থেকে 1 বছর তারা আপনার কাছে চেয়ে পাঠাবে। যখন আপনি ফর্মটা ফিল আপ করুন তখনই তারা বলে দেবে যে কত মাসে। নর্মালি 6 মাস থেকে 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট তারা দেখতে চায় এবং আপনার পে স্লিপ দেখবে এবং কোনো বেনিফিট পেলে বেনিফিটেরও কাগজ তারা দেখবে। এবং যদি তারা জানতে চাইবে যে আপনাকে কেউ সাপোর্টও দেয় কিনা, যদি কেউ সাপোর্ট দেয় তবে তার কাছ থেকে লেটার লাগবে। এই অ্যাপ্লিকেশন করার পরে আপনি 2-3 সপ্তাহের ভিতরে একটা ডিসিশন পাবেন যে তারা আপনাকে ফিটা মাফ করলো কিনা। ফিটা মাফ করলে আপনি দেখবেন যে তারা একটা নাম্বার দেবে, একটা কোড নাম্বার দেবে। ওই অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন ওই কোড নাম্বারটা দিলেই তখন আর আপনার কোনো অসুবিধা হবে না। এই কোডটা কিন্তু 10 ওয়ার্কিং ডেজ মানে 14 দিনের জন্য ভ্যালিড থাকবে। তার মানে এটা পাওয়ার 14 দিনের মধ্যে আপনাকে মেন অ্যাপ্লিকেশান করে দিতে হবে। আর আপনি ফি ওয়েভার পাবেন কি পাবেন না এটা ডিপেন্ড করছে আপনার কত ইনকাম এবং কত আপনার এক্সপেন্ডিচার। তারপরে তো দেখবেন ওই ফর্মের ভিতরে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচারের জন্যও কিছু ইনফরমেশান তারা চাইবে, যে তারা দেখবে যে আপনার কাছে কত পয়সা থাকে আর আপনার ব্যাংকের যে কত টাকার ট্রানজাকশন কি আছে সেটাও তারা কিন্তু দেখবে। তো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, বাকিটা দেখতে হবে যে আপনাকে তারা কিভাবে অ্যাসেস করে। ধন্যবাদ ভাইয়া। আমরা সাজেস্ট করব যে আপনি আপনার নিজস্ব যে লোকাল সলিসিটর অথবা নিজস্ব সলিসিটর আছেন, লয়ার আছেন, তার সাথে এই বিষয়টা নিয়ে আপনার পেপার নিয়ে আবার ডিটেইলস একটু কথা বলেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, ইয়েস, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন আছে ব্যারিস্টার সাহেবের কাছে। আমার বাইরে ভিজিটের লাগি অ্যাপ্লাই করতাম চাইরাম, তো তাইনের একলা করলে ভালো হইব না তাইনের ওয়াইফ আর তাইনের মেয়ে আছেন একজন তারা সহ করলে ভালো হইব? একবার কিতা হয়েছিল, তাই 10 বছর আগে তাই অ্যাপ্লাই করছিল ভিজিটের লাগি। আমরা একজন কাজিনে করছিল, আবার এইটারে তারা ফেক ডকুমেন্টস পাওয়ার কারণে তারা 10 বছরের কিতা দিলাইছে। তো 20 অগস্টের মাঝে তাইনের 10 বছর শেষ হইব। কারণ আমার আম্মা শরীর তেমন বেশি ভালো নাই, তো আমি চাইছিলাম যে আমার বাইরের লাগি ভিজিটের লাগি অ্যাপ্লাই করতাম। তখন কোনটা করলে ভালো হইব? বাইর বউ বাচ্চা সহ করলে ভালো হইব না বাইর লাগি একলা করলে ভালো হইব? দেখেন আপা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই যে আপনার ভাইকে আগে তারা একবার বিশ্বাস করেনি এবং যদিও উনি এখন ব্যানের বাইরে চলে গেছেন, এখন উনি অ্যাপ্লাই করতে পারেন। আগের ওই হিস্ট্রি কিন্তু তারা ইচ্ছা করলে এখনও ব্যবহার করতে পারে এবং এটা ব্যবহার করে তারা বলতে পারে আপনার ভাই একজন সুইটেবল বা একজন যোগ্য ব্যক্তি নয়। এটা একটা ইস্যু আছে। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনার ভাই একা আসুক বা পরিবার নিয়ে আসুক, প্রশ্ন দাঁড়াবে উনি চলে যাবেন কিনা। পরিবার সহ আসলে তারা তো মনে করতেই পারে যেহেতু উনি পরিবার নিয়ে দেশে এসেছেন উনি হয়তো আর ফিরে যাবেন না। আর উনি যদি একাও আসেন উনি কেন ফিরে যাবেন সেটার কারণ আপনাকে দেখাতে হবে। হয়তো আমার মনে হয় না ইনকাম বা অন্য অন্য জিনিস হয়তো নিয়ে দেখাতে আপনাদের প্রবলেম হবে মেন ওইটাই। প্রবলেম হবে আপনার এইটাই যে উনি বাংলাদেশে ফিরে যাবেন কেন, এবং এটার পিছনে কারণ আছে। আমাদের ঐতিহাসিক একটা কারণ আছে যে বাংলাদেশ থেকে যারা এখানে বেড়াতে আসে এদের একটা সিগনিফিক্যান্ট সংখ্যা, একটা মানে বড় অংশই তারা কিন্তু কখনো আর ফিরে যায় না। সেই কারণে বাংলাদেশকে তারা একটা হাই রিস্ক কান্ট্রি হিসেবে গণ্য করে। তো ফলে আপনাকে দেখাতে হবে আপনার ভাইয়ের দেশে ফিরে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে, যেটাকে আমরা বলি সাফিসিয়েন্ট ইনসেন্টিভ আছে। তো এই জন্য খুব ভালো করে সমস্ত ডকুমেন্ট দিয়ে ভালো করে কভার লেটার দিয়ে স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং বোঝাতে হবে যে এইবার আপনার ভাই ফিরে যাবে এবং আগে আপনার ভাই কেন ওই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল যার জন্য উনি 10 ইয়ারের ব্যান্ডের মধ্যে সম্মুখীন হয়েছিলেন এবং আজকেও উনি এই ধরনের কোনো ঘটনা উনি কেন ঘটাবেন না এ ব্যাপারে আপনাকে বিশ্বাস দেওয়াতে হবে। এটা একটা ইজি অ্যাপ্লিকেশন নয়, এটা অনেক কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন। এখানে অনেক সময় দিয়ে অনেক ভালো করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর ওরা তাকে ভিসা দেবে কি দেবে না এটা তো ভাই আপা আমি বলতে পারবো না, এটা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের উপরে ডিপেন্ড করে। কিন্তু এই যে ফ্যাক্টরগুলো আমি বললাম এই ফ্যাক্টরগুলো তারা কনসিডার করবে।
আপু আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট কলারে মুভ করছি। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। জি ভাইয়া। আমি এবং আমার ওয়াইফ আর ছেলে আমরা ইতালি থেকে আসছি, 5 বছরের উপরে হয়ে গেছে। আমরা সেটেলমেন্ট সবই করছি। আমার ছেলের হলো ইতালিয়ান পাসপোর্ট, আর আমার ওয়াইফের সে ডিপেন্ডেন্ট হয়ে আসছে আর কি, ইতালি থেকে। ইতালিতে ছিল, সে ডিপেন্ডেন্ট ভিসা আসছে। তো তারও সেটেলমেন্ট হয়ে গেছে। তো গত 7 তারিখে তার ইনডিফিনিট লিভ টু রিমেন আসছে। জি, এখন তার যে রেসিডেন্ট কার্ড যে দিয়েছিল আগে, রেসিডেন্ট কার্ড, এটা তো 5 বছরের জন্য দিছিল। এটা আপনার না, আমার ওয়াইফ যে ইনডিফিনিট লিভ টু রিমেন পাইছে সেটা আপনার আন্ডার প্যারাগ্রাফ EU2 অফ অ্যাপেন্ডিক্স EU টু ইমিগ্রেশন রুল এই ইসে, এবং তার সেটেল স্ট্যাটাস। এখন আমার জানার বিষয় হলো তার যে রেসিডেন্ট কার্ড, এটা তো আর এখন ভ্যালিড নাই। এটা তো কারণ এটা যেহেতু ব্রেক্সিট হয়ে গেছে, এখন এই কার্ডের জন্য কি আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, না এটা অটোমেটিক হোম অফিস থেকে আসবে? কারণ এখানে আপনার এক জায়গায় লেখা আছে যে if you do not currently hold a valid biometric resident card, you should receive your biometric resident card within 10 working days of the date of this letter. So এখন আমরা কি করতে পারি? এই কার্ডের জন্য কি BRP কার্ড যেটা, এটার জন্য কি অ্যাপ্লাই করব নাকি না অটোমেটিক 10 ডেজ ওয়েট করব? আপনি যদি, আপনার কি 10 ডেজ কি অতিবাহিত হয়ে গেছে? আপনার কি 10 দিন হয়ে গেছে যে ওরা যে নোটিশটা পাঠাইছে আপনাকে, লেটারটা ভাইয়া? না, 10 দিন হয় নাই এখনো। এটা তো 7 তারিখে আমাদের সে পাইছে, আমার ওয়াইফ এই যে 7 জুন পাইছে। আপনি তাহলে এই টাইমটা তো ওয়েট করবেন। আপনি 10 দিন ওয়েট করেন। 10 দিনের মধ্যে যদি না পান তাহলে ওদেরকে একটা ইমেল করেন, করে বলেন আপনি আপনার বায়োমেট্রিক কার্ড পাননি। না, আমি আপনার কথা বুঝতে পারিনি, ক্লিয়ার না। 10 দিন ওয়েট করার পরে যদি না আসে তাহলে কি করতে হবে? তাদেরকে ইমেল করবেন। ইমেল, আচ্ছা, ইমেল করে বলতে হবে যে আমি এখনো কার্ড পাইনি। জি। তা আর কিছু করতে হবে না? না, ওরা তো জানে। আপনি পুরো ডিটেলস দিয়ে আপনার ওয়াইফের নাম, ডেট অফ বার্থ দিয়ে, ওই যে ওদের যে একটা আছে ইমিগ্রেশনের যে আইডি নাম্বার, কেস আইডি বা অন্য কোনো নাম্বার থাকলে সেটা দিয়ে আপনি ওদেরকে ইমেল করবেন। ইমেল যে করব সেটা কোন ইমেল অ্যাড্রেসে করব? যেখান থেকে আপনাদের এই চিঠি আসছে সেখান থেকে আপনি করবেন। আপনার কথা ক্লিয়ার না, একদম মানে অস্পষ্ট কথা বুঝি না। সরি ভাইয়া, আমরা কিন্তু আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমরা জানি না আসলে আপনি কেন আমাদের শুনতে পাচ্ছেন না। আপনার কথা ক্লিয়ার, কিন্তু যখন ওই স্যার বলেন তখন আর ক্লিয়ার না। আচ্ছা, আমরা এটা চেক করব। বাট তুমি যদি ওনাকে বলে দাও যে উনার ওই চিঠিতে ইমেল অ্যাড্রেস থাকবে, না থাকলে চিঠিটা যেখান থেকে আসছে সেখানে ওনাকে লিখতে হবে। ভাইয়া নরমালি যেটা হয়, আপনাকে যে কভার লেটার দিয়ে হোম অফিস পাঠিয়েছে, একটা লেটার দিয়ে, চিঠি দিয়ে, ওই চিঠিতে একটা ইমেল অ্যাড্রেস আছে, আপনি খেয়াল করবেন। ঠিক আছে? ওই ইমেল অ্যাড্রেসে আপনি আবার ফার্দার যদি আপনারা রিসিভ না করেন, আপনার সব ডিটেলস দিয়ে এবং অ্যাপ্লিকেশনের একটা রেফারেন্স নাম্বার আছে, ওই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনাকে ওদেরকে ইমেল করলে তারা আপনার এই যে টাইমটার মধ্যে আপনাদের পাওয়ার কথা না পাইলে আপনারা অবশ্যই ইমেল করবেন এবং আপনারা রেসপন্স পাবেন হোম অফিস থেকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। রাজা ভাই, আমরা আরো কিছু কল নিব। এই ফাঁকে আবারও যে কোশ্চেনটা আমরা আসছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছেন যে 30 জুনের পরে আমাদের ইউরোপ থেকে যারা আসবে তাদের সবাইকে আপনার ওয়ার্ক, না 30 জুনের পরে না, এটা কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে। জি, এখন কিন্তু আসলেই তাদেরকে এয়ারপোর্টে 3 মাসের ভিসা দিচ্ছে। এরপরে 3 মাস পরে আপনি বললেন তাদেরকে ওয়ার্ক রাইট নিতে হবে এখান থেকে। নিতে হবে, এবং অনেক ক্ষেত্রে কে ইস্যু করবেন? না, ওয়ার্ক রাইট তো না, তাদেরকে ওয়ার্ক পেতে হবে, ওয়ার্ক পেয়ে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওয়ার্ক পেতে হবে, সেম থিং, সেম রুল, কোনো আলাদা কোনো কিছু না। আফটার জুন, 30 জুনের পরে, 30 জুনের পরে যে যাদেরকে 30 জুন হচ্ছে প্রি সেটেল করার জন্য টাইম। এরপরে প্রি সেটেল কিছু করা যাবে না। এটা তো আর কিছু করা যাচ্ছে না। এরপরে ইউরোপ থেকে যারা আসবেন, আমাদের অনেক কমিউনিটি অনেকে আছেন স্টিল ওনারা আসতে চাচ্ছেন, ভিসা নিয়ে আসবেন। ভিসা নিয়ে আসার পরে ওনাদের সেটেলমেন্টটা কিভাবে হবে? সেটেলমেন্টটা ওইভাবে তাদের হবে না যেভাবে সবার হয়। ওনাদের কিভাবে হবে? 10 years, 12 years, 12 years, 5 years, whatever route।
মানে কেউ একজন আসার পরে উনি কত বছরের ভিসা পাবেন? তারা ওয়ার্ক পারমিট হিসেবে তারা হয়তো 3 বছর ভিসা পেতে পাবে। অনেকে তো আমরা দেখি এখানে অনেকে আসছেন যেমন কস্তাতে কাজ করেন, কস্তা কি তাকে 3 ইয়ার্সের ওয়ার্ক ইস্যু করবেন? এটা যেটা দেখতে হবে যাদের ওই কারেন্ট ভিসাতে তারা ইন কান্ট্রি সুইচ করতে পারবে কিনা। রাইট, এটা আমরা জুনের মধ্যেই আমরা জানতে পারবো। এখনো তো এই ধরনের কোনো তারা যেটা বলেছে, তুমি যে 3 মাসের ভিসা নিয়ে আসো তখন তার কিন্তু কোনো কাজের রাইট নাই। এই টাইম কি তার হলিডে টাইম চলছে? জি জি, 3 মাস পরে গিয়ে তার কাজের রাইটটা শুরু হবে। 3 মাস পরে গিয়ে কাজের জন্য তখন তাকে হয়তোবা দেশে যাওয়া লাগবে। ওই বিষয়টা আমরা এখনো আমাদের মধ্যে কোনো এখনকার হিসেব অনুযায়ী তাদেরকে তোমার যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য ঠিক যেভাবে এদেশে একজন ভিজিটে আসলে সে সেখান থেকে সে সেই করতে পারে না, সুইচ করতে পারছেন না, একই রকম রুল অ্যাপ্লিকেবল হবে প্রত্যেকের জন্য। রাইট, এটা কি কিছুটা হার্শ মনে হচ্ছে না যে পুরো ইউ টার্ন আপনার? না, সেটা তো তারা জানে। আমরা যদি যেহেতু আমরা ইউরোপ থেকে বেরিয়ে আসছি, যেহেতু আমরা সেই টিটি থেকে বেরিয়ে আসলাম, ফলে তো এটা তো স্বাভাবিক। এখন নর্মাল ইমিগ্রেশন রুলস আমরা আরেকটা বিষয় আপনি ক্লিয়ার করেছেন আগের প্রোগ্রামে, সেটা হচ্ছে ইউরোপদের জন্য আলাদা একটা ইমিগ্রেশন আমরা যেটাকে বলি রুট ক্রিয়েট করা হবে আফটার 30 জুন। এরকম যেটা হবে যে তারা ওই যে এরপরও তারা মেইনটেনেন্স দেখিয়ে তারা ওয়াইফ বা আনতে পারবে, ডাইরেক্ট ফ্যামিলি আনতে পারবে, যেটা লিমিটেড লিভ নিয়ে অন্য কেউ পারে না। এইটা তাদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন। তাহলে হবে কি আফটার 30 জুন কেউ যদি তার ভাইকে আনতে পারবে নাকি ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারকে? না, ভাইকে আনতে গেলে ওই যে বললাম যেটা স্পেশাল সার্কামস্ট্যান্স প্রুভ করতে পারে, সেই রাইট। এটাও তো সাম সর্ট আপনার কিছুটা আপনার ট্রিটি রাইটের মধ্যে। না, এখানে মনে রাখতে হবে যে আমরা ইউ সিটিজেনরা একটা বিরাট অ্যাডভান্টেজ তারা কিন্তু পাচ্ছিলেন, অলরেডি পেয়েছেন। এখন তারা কিন্তু আগের মতো, কারণ আমাদের যারা অনেকেই আমাদের কমিউনিটি বিশেষ করে বলছি, অনেকেই আব্বা আম্মাকে আনলেন, ধরো তারা যদি ইমিগ্রেশন রুলের রিকোয়ারমেন্ট ফুলফিল করতেন, তাহলে যে পরিমাণ ইনকাম দেখাতে হতো, যে অ্যাকোমোডেশন দেখাতে হতো, সেরকম তো তারা কিছুই তো তা দেখালেন। অনেকে তো শুধুমাত্র বেনিফিটে থেকেও আনতে পারলেন, 2-3টা পে স্লিপ দিয়েও কিন্তু হয়ে গেছে আর কি। তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই 3টা পে স্লিপ দিলে হবে না 2টা পে স্লিপ দিলে হবে? এই ক্ষেত্রে কি 2টা পে স্লিপ বা 1 মাসের ইনকাম এটা কি কোনো এফেক্ট? তখন 6 মান্থস ইনকাম ফিউচারে আপনি কথা বলছেন। জি জি জি। আমরা আবারও চলে আছি আমাদের কলারদের মাঝে। এই মুহূর্তে কে আছেন স্টুডিওতে? হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যারিস্টার সাহেব কাছে জানতে চাইলাম একটা ব্যাপার। জি জি বলেন। আমি আইছি ইটালি থেকে, আমার ইটালিয়ান পাসপোর্ট 31st of ডিসেম্বরের আগে আইয়া আমি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করছি, করিয়া আমি পাইছি প্রি সেটেলমেন্ট। জি। আমার ওয়াইফ হইলে বাংলাদেশি পাসপোর্ট আর আমার 2 বাচ্চা তারা রইল গিয়া ইটালিয়ান পাসপোর্ট। জি। তে আমার বাচ্চা আর আমার ওয়াইফ তারারে রিসেন্ট আমি আনছি 1 মাস হইছে, আনিয়া তারারে প্রি সেটেল না মানে সেটেলও লাগে কিটা করছি, অ্যাপ্লিকেশন করছি। এখন আমি জানার বিষয় হইল গিয়া দেশটা কি, আমি তো এখন পর্যন্ত পাইছি খালি প্রি সেটেল, কিন্তু সেটেলমেন্ট পাইছি না। আমার লং টাইম হয়েছে না, আমি আইসি 6 মাস হয়েছে না গেল এখানতে। এখন আমি জানতে চাইলাম কথাটা যে আমার আব্বা নাই, আমার হৌরে আমি আনতাম পারবনি ইউরোপিয়ান কোন আইনে। আপনার ফাদার ইন লকে আপনি আনতে পারবেন, কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে 30 জুনের ভিতরে। কিভাবে করবো, মানে কিতা দেখানি লাগবো আমার? ওখানে আমি তো প্রি সেটেলমেন্ট পাইছি, আমি সেটেলমেন্ট পাইলাম না। প্রি সেটেল স্ট্যাটাস দেখিয়ে আপনাকে দেখাতে হবে, ব্যাংকের স্টেটমেন্ট, পে স্লিপ কিছু থাকলে দেখতে হতে পারে। এবং তারা একটা জিনিস তারা জানতে চাইতে পারে যে হাজব্যান্ড আপনার শ্বশুরকে আপনারা সাপোর্ট করেন কিনা। এটা কিন্তু অটোমেটিক্যালি আনার কিন্তু রাইট নাই। যারা আপনার কি বলে অ্যাসেন্ডিং লাইনে উপরে আসে, ওদের ক্ষেত্রে দেখাতে হয় যে তারা আপনার উপরে ডিপেন্ডেন্ট ছিল ফাইন্যান্সিয়ালি। জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? উনি অর্থনৈতিকভাবে এটা প্রমাণ করতে হইব। জি, আপনাকে মানি রিসিট দেখাতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখাইতেই হবে। জি, এখানে এটা দেখাতে হবে যে উনি আপনাদের উপরে ডিপেন্ডেন্ট ছিলেন ফাইন্যান্সিয়ালি, এবং আপনারা যে পয়সা পাঠাতেন সেই পয়সা দিয়ে পুরোপুরি না হলেও পার্শিয়ালি তার নিডগুলো ফুলফিল হতো। এই জিনিসগুলি কিন্তু আন্ডার এজ বাচ্চা বা ওয়াইফের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না।
কিন্তু অ্যাসেন্ডিং লাইনে যদি যেটা বলেন যে উপরের দিকে গেলে সেখানে কিন্তু এটা প্রমাণ করতে হয়। আর আমার শালা মনে করেন কারো করতাম পারবনি, আমার শালা সম্বন্ধী ভাই বোন আপনি পারবেন না, কারণ তারা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। তাদের জন্য লাস্ট তারিখ ছিল 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পরে আনা যাবে না। আপনার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি বেনিফিটে থাকেন তাহলে তারা বলতে পারে যে তুমি তোমার শ্বশুরকে নিয়ে যাবে, তোমার হয়তো ইনাফ পয়সা তোমার থাকবে না, এটা কিন্তু একটা ইস্যু করতে পারে। বা সবচেয়ে বড় ইস্যু হবে আপনার শ্বশুর যে আপনাদের উপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। মানে একমাত্র শ্বশুর শাশুড়ির জন্য এখন করতে পারবো, কিন্তু আমার শালা শালির জন্য করতে পারবো না। জি, আপনি পারবেন না। আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকেন তো তাদের জন্য আপনি পারতেন। জি জি, আব্বা আম্মা তো বেঁচে নেই, এই জন্য বলছি আমার শ্বশুর শাশুড়ির জন্য। জি, স্কলার আপনাকে অসংখ্য মানে ধন্যবাদ। আমি প্রি সেটেলমেন্ট পাইছি, কারণ তো বুঝছেন আমি, তারপরেও আমি অ্যাপ্লিকেশন করতে পারবো যদি আমি ফাইন্যান্সিয়াল তারা আমার উপরে ডিপেন্ড থাকুন, তাহলে করতে পারবো, এটা আমি জানতে চাচ্ছি। জি জি, আপনি পারবেন, কিন্তু আপনার জন্য সময় আছে মাত্র 3 সপ্তাহেরও কম। 30শে জুনের পরে এই অ্যাপ্লিকেশনটা করা যাবে না। 3 সপ্তাহ সময় আছে। এর কতদিন আগে করতে হবে? এই মনে করেন 1 সপ্তাহ আগে করলে পারবো? আপনি যদি 30শে জুনও করেন তাহলে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাই, আমরা আবারও ঘুরে ফিরে একটা প্রশ্ন আবারও বলছি, যেমন ভাই বোন শালা শালি, এই ভাই বোন শালা শালিদের জন্য আর কোনো অ্যাপ্লিকেশন কি এই মুহূর্তে করা না, আর কিছু করা সম্ভব হচ্ছে না। এটা একটা কনসেশন। যে মনে রাখতে হবে যে 31শে ডিসেম্বরের পরে আমরা আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার পরেও 6 মাসের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। জি, এবং যেমন আমরা অনেকগুলো গুজব শুনেছি বাজারে, এবং তারা কিন্তু বলেছে যে গ্রেস পিরিয়ডটা এক্সটেন্ড করা হোক বা এক্সটেন্ড করা হবে। আমরা এখন পর্যন্ত এটার এক্সটেনশনের কিছু আমরা শুনি নাই বা আমরা দেখিনি। গভর্নমেন্ট এখন পর্যন্ত 30শে জুনেরই ডেডলাইনটা তারা চালু করে যাচ্ছে। আগেই তোমাকে আমরা সকালেই বলেছিলাম যে বাজারে নানা ধরনের কল্পকাহিনী লোক এখনও বলে দিচ্ছে যে আর যে এখনও তো ভাই আনা যায়, শালা আনা যায়, অমুক তো এনেছে তমুক তো নিয়ে আসছে। আমাকে এরকম 2-1 প্রশ্ন করেছে, আমরা তাকে জিজ্ঞাসা করে দেখো তাহলে অ্যাপ্লিকেশনটিকে 31শে ডিসেম্বর আগে না পরে হয়েছে। জি, রাজা ভাই, আমরা খেয়াল করেছি আমাদের কমিউনিটির মধ্যে আবার নতুন করে একটা আতঙ্ক দেখা দিয়েছে, যে অনেকে বলছেন যে নতুন করে ইমিগ্রেশন রেড শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এই বিষয়ে যদি আপনি 1 মিনিটে বলেন যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কি আছে বা কি নাই। না, এটা তো মনে রাখতেই হবে যে সরকারের যে আমরা ইমিগ্রেশনটার কারণে এর আগে যখন শ্রমিক দল ক্ষমতায় ছিলেন, লেবার পার্টি ক্ষমতায় থাকার কারণে তাদের অনেক জেনারেস ইমিগ্রেশন পলিসি থাকার কারণে, এবং বিভিন্ন বিশেষ করে আমরা যখন যেটা দেখলাম যে কী বলে লিগাসি স্কিম, যার আন্ডারে প্রায় 1.5 লাখ লোক তারা থাকার অনুমতি পেল, এই সমস্ত কিছুর কারণে কনজারভেটিভ দল তারা কিন্তু এটাকে একটা ইলেকশন ইস্যু করে ইলেকশন আসলো। তারা কিন্তু ম্যান্ডেট নিয়েই এলো যে তারা ইমিগ্রেশনকে তারা টাইট করবে, এবং সেই ইমিগ্রেশন ইস্যুতেই কিন্তু আমরা ইউরোপ থেকে বেরিয়ে আসলাম। কারণ কি আমরা বলা হলো যে এটার কারণে ইউরোপ থেকে লক্ষ লক্ষ লোক চলে আসে, আমাদের রিসোর্সের উপরে একটা প্রচণ্ড প্রভাব পড়ে। এবং আমি তো দেখেছি যে ভয়াবহভাবে আমাদের বাঙালিরাও কিন্তু ইউরোপ থেকে বেরিয়ে আসার পক্ষে, এদেশে বাঙালি অনেক আমাদের কমিউনিটি অনেকে কিন্তু ভোটও দিয়েছিল বেরিয়ে আসার ক্ষেত্রে। তাদের একই কথা যে আমরা পাই না, বাড়িঘর পাই না, অথচ ইউরোপ থেকে লোকেরা এসে সব বড় বড় বাড়িতে থাকে, আমরা ডাক্তারের কাছে যেতে পারি না, তারা গিয়ে দেখি সব ডাক্তারের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে বসে আছে। তো এটা নিয়ে কমিউনিটির ভিতরে কিন্তু একটা প্রচণ্ড টেনশন কাজ করেছে আমাদের কমিউনিটির ভিতরেও। এখন যেহেতু আমরা ইউরোপ থেকে বেরিয়ে আসলাম, এবং যেহেতু সরকারের কাজ হচ্ছে, সরকারের নির্বাচনের ম্যানিফেস্টো ছিল ইমিগ্রেশনকে টাইট করবে, এবং আমরা এর আগে কিন্তু বারবার করে বলেছি প্রীতি প্যাটেল 2টা প্রোগ্রাম কিন্তু সে ডিক্লেয়ার করেছে। এবং এর একটা ছিল যে নিউ প্ল্যান ফর ইমিগ্রেশন, এটা ছিল অ্যাসালামের পরে। এরপরে সেকেন্ড আরেকটাতে তারা কিন্তু দেখিয়েছিল যে কিভাবে তারা ওই মানে নর্মাল ইমিগ্রেশনকে তারা শেপ করবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাসালামকে তারা অনেক টাইট করবে, ইমিগ্রেশনও তারা অনেকটা রুদ্ধ করবে। এবং আমরা যদি মহামান্য রানীর বক্তৃতার কথা দেখি, রানী কিন্তু 2টো কথা বলেছে, অ্যাসালাম টাইট করবে, এবং প্লাস যারা এদেশে ইলিগালি আছে দেখে কত তাড়াতাড়ি দেশে বাদ করে। যেটা আমরা সাম আপ করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি বলি এটা তাদের একটা রেগুলার, এবং এই ধরনের রেড আরো বেড়ে যাবে, আর কিছু নেই।
এটাকে ওয়ারি আমি না হওয়ার কারণ আমি বলবো না, কারণ যেহেতু ইট বিকামস এ পার্ট অফ দেয়ার পলিসি, এবং যেহেতু তারা, কারণ তুমি খেয়াল করে দেখবে যে মাঝখানে কিন্তু অনেক লোক এদেরকে ডিটেন না করলেও গত 2-3 সপ্তাহ ধরে আমরা প্রচুর কেস পাচ্ছি যেখানে মানুষকে সাইন থেকে আর কি ডিটেন করা হয়েছে। এবারে এই সংখ্যা কিন্তু বেড়ে গেছে। রাজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের কলারদের মাঝে। এই মুহূর্তে কে আছেন লাইনে ভাইয়া? সরাসরি আমরা স্টুডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি সংক্ষেপে একটু আপনার প্রশ্নটা করুন। জি, আপনাদেরকে থ্যাংক ইউ সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি ফ্রান্স থেকে বলছিলাম, আইয়ুব। জি জি, আপনার প্রশ্ন করুন ভাইয়া। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি 2010 সালে ইংল্যান্ডে আসি স্টুডেন্ট ভিসায়। জি জি। এরপর আমি ফ্রান্সে চলে আসি 2013 সালে। আমার ভিসা মেয়াদ ছিল 2013 সাল পর্যন্ত। জি। আমি 11 চলে আসি। আসার পর আমি পাসপোর্ট পাই, ইউরোপিয়ান পাসপোর্ট পাই। এরপরে 2020-এ গিয়ে ওখানকার ফ্রি সেটেল করি। আমার এরপরে বিয়ে আর কাট হয়, সবে হয়। এখন আমরা আবার ফ্রান্সে চলে আসি। আমার মনে একটাই ভয়, সেটা হচ্ছে যে 2010 সালে যে আমি ডেট অফ বার্থ চেঞ্জ করছি, ওইটা কোনো আমাকে কোনো এফেক্ট করবে কিনা পরবর্তী সেটেলমেন্টে গেলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনি অনেস্ট কোশ্চেন করার জন্য। সরি ভাই, আপনি কি এখন কি ফ্রান্সে আছেন? জি জি। এখন আমি ঠিক বুঝলাম না কোথায় আপনার প্রবলেম করবে। উনি একবার ইউকেতে এসেছেন ভাই। ফাইনালি সেটেল হতে যাই তাহলে উনি প্রি সেটেল নিয়ে আবার ফ্রান্সে ব্যাক করেছেন। আর যদি আপনি সেটেলমেন্টে আসেন এবং শুনুন, যদি তারা কোনো কারণে যদি তারা জানতে পারে, এখন আপনি তো যে ডেট অফ বার্থ আপনি কেন চেঞ্জ করেছেন এটা কিন্তু আপনাকে ব্যাখ্যা দিতে হবে। কারণ ডেট অফ বার্থ যদি আপনি বলেন যে কোনো কারণে ডেট অফ বার্থটা ভুল হয়ে গিয়েছে, সেখানে আপনি চেঞ্জ করেছেন বা করতে হয়েছে, যদি ইমিগ্রেশন অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, বা যদি আপনি বলে থাকেন যে আমি ব্রিটেন আগে কোনো দিন ছিলাম না, আর এটাও যদি তারা আবিষ্কার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ডিসিটের জন্যে, ডিসেপশনের জন্য কিন্তু তারা আপনাকে প্রিসেটেল স্ট্যাটাস কিন্তু ক্যান্সেল করতে পারে, এমনকি নাগরিকত্বও তারা দিলে ক্যান্সেল করতে পারে। কারণ আপনি দেখবেন ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন 40-তে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো দিন কোনো ক্ষেত্রে কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে যদি কখনো কোনো রকম ডিসেপশন বা মিসরিপ্রেজেন্টেশন করা হয়, তাহলে ব্রিটিশ ন্যাশনালিটিও তারা কেড়ে নিতে পারে। তো আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে অনেক সতর্ক হওয়া উচিত, এবং আপনি কি বলেছিলেন কি না করেছেন এ ব্যাপারে আপনি খুশি থাকবেন। কিছুই বলি না ওদেরকে, আমি নতুন করে সবকিছু করছি, আবার এনআই সব আবার নতুন করে করছি। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনাকে তারা এনআইতে প্রশ্ন করেছে ডু ইউ হ্যাভ এ এনআই ইন্স্যুরেন্স, আপনি যদি বলে থাকেন নো, তাহলে সেখান থেকে কিন্তু একটা মিসরিপ্রেজেন্টেশন করলেন না। তারপর যখন তারা আপনাকে প্রশ্ন করে যে হ্যাভ ইউ এভার ডান এনিথিং অর ইজ দেয়ার এনিথিং হুইচ মে অ্যাফেক্ট ইউর গুড ক্যারেক্টার, সেখান থেকে আপনাকে বলা উচিত ছিল আমি আগে ইংল্যান্ডে ছিলাম, তারপরে আমি চলে গেছি ফ্রান্সে, এবং আমি এই কাজগুলো করেছি। এইগুলো কিন্তু আপনি অ্যাডমিট করেননি, ফলে কিন্তু অলরেডি দেখা গেছে যে আপনি একটা ডিসেপশনের আশ্রয় নিয়েছেন। সরি ভাইয়া, আমি খুব অনেস্টলি আপনাকে অ্যাডভাইস করছি, আপনি মাইন্ড করবেন না, বাট এটা কিন্তু সেক্ষেত্রে তারা বলতে পারে যে তুমি কিন্তু অনেস্ট হওনি। অনেস্টির কিন্তু কারণ হচ্ছে, অনেস্টির নিয়ম কিন্তু হচ্ছে পুরো কথাটা বলে দেওয়া, তারা ধরে ফেলার আগেই আপনাকে পুরো কথাটা বলে দেওয়া এবং আপনাকে স্বীকার করে ফেলা। আয়ুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুধু ফ্রান্স থেকে আমাদের কল করেছেন। আমরা আশা করি ফ্রান্সের আপনাদের আরো কেউ কমিউনিটির লোকজন আছে, তারাও আমাদের সাথে জয়েন করতে পারেন ফিউচারে। রাজা ভাই, আমরা দেখতে আমাদের প্রোগ্রাম আজকে শেষ পর্যন্ত। আমি একটা ছোট্ট যে কথাটা বলতে চাইছিলাম যে জিনা ক্লেটন কথাটা একটু বলে দিই, কারণ উনি কিন্তু পরলোক গমন করেছেন। জিনা ক্লেটন আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত কামনা চাইতে বড় কথা হচ্ছে যে জিনা ক্লেটন কিন্তু ইমিগ্রেশন ল অথরিটেটিভ, তিনি একজন রাইটার। জি, ধন্যবাদ রাজা ভাই আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখেছেন, আমরা আশা করছি আপনাদের উপকৃত হবেন আপনারা আমাদের প্রোগ্রাম ইনফরমেশন থেকে, এই আশা রেখে এবং আগামীতে আবারও আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আমাদের আজকে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ।